এই, তোমরা সবাই এভাবে চোরের মতো উকিঝুঁকি মারছো কেন? দরকার পড়লে ভিতরে এসে দেখো, আমিও কিন্তু ভালোই পারি। নিখিলের সম্পূর্ণ মনোযোগ চপিং বোর্ডের দিকে, একবারও তাকায়নি দরজায়। তাহলে বুঝলো কিভাবে তারা যেখানে গাপটি মেরে আছে? প্রত্যেকে ধরা পড়ে মুখ চাওয়াচাই করলো। তাহমিদের সাহারা হামিদা আগে ভাগলেন। ছেলে যে মুখে কিছু আটকায় না, শেষে দেখা যাবে ছোটদের সামনে লজ্জায় পড়তে হলো। সাব্বির জেরেন কিছু না দেখার পান করে বলল, কে আবার দরজায় উকি দিবে ভাইয়া? তুমি যে কি বলো না, আমরা তো দেখতে আসলাম তোমার হলো কি না। আমরা তো প্রতিযোগী। নিখিল আর কিছুই বলল না। নেহা তো বোতামুখে দাঁড়িয়ে আছে একপাশে। এত ভালো পেঁয়াজ কুচিও নিজেও করতে পারে না। এই পোলা এসব কখন শিখলো? নেহা এক হাত গালে ঠেকিয়ে ভাবনায় বিবর। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, এই যা, এবার রান্না শুরু কর। আমি এখানেই থাকবো রান্না শেষ না হওয়া পর্যন্ত। কেন কেন? আপনি আবার সব ক্রেডিট নিজে নিতে চাইছেন না তো নিখিল ভাই? আপনার তো দেখছি মতলব খারাপ। কি বললি তুই? আমার মতলব খারাপ? তা খারাপের কি করেছি আমি? ক্রেডিট নেওয়ার কি আছে এখানে? তুই আর আমি তো একই। তোর যা তা তো সব আমারও। ঠিক তো, হাত পোড়াবি? তোকে চিনি না আমি? যা তো নিজের কাজ কর। নিখিল শার্টের দুইটা বোতাম খুলে বলল, ইস কি গরম এখানে। নেহা ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনি বাইরে চলে যান নিখিল ভাই, আমি বাকিটা করে নিচ্ছি। নিখিল কথা শোনার পাত্র নয়। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। নেহা পানির পাত্র বসিয়ে তাতে নুডলস সিদ্ধ করতে দিল। মশলা কাটার জন্য হাতে কাছে নিতেই হাত থেকে তার ছো মেরে নিয়ে নিল নিখিল। কেটে দিচ্ছি আমি। নুডলস ছাকার সময়ও নিখিল নেহাকে সরিয়ে দিল। নেহা মুখ বাঁকিয়ে বলল, সব নিজে করলেই তো পারেন, আজব লোক। এই একদম চুপ, হাতে বাপ লেগে যাবে তোর। বৃষ্টি জেনে সাব্বির দেখছে আর বলছে, বাহ ভাই কি প্রেম। হাত জ্বলে যাবে, ভাপ লেগে যাবে, আমার বউয়ের গরম লেগে যাবে। তোমার যা আমারও তা, বলছে আর মিটিমিটি হাসছে। নেহা আর চোখে একবার এদের দিকে তাকালো। জেরিন তো নেহাকে দেখেই চোখ টিপ মেরে দিল। এদিকে নেয়া নিখিল রান্নাঘরে কী করছে তা দেখার সুযোগ পাচ্ছে না টয়া। সেতারা বেগম তাকে বসে গল্প করছে, কি রান্না পারে, আগের দিন কিভাবে রান্না করা হতো এসব বলছে। টয়া বিরস মুখে হ্যাঁ হুঁ হ্যাঁ করছে, বলতেও পারছে না উঠে যাওয়ার কথা। রান্নাঘরের বাইরে সাব্বির জেরিনে হাসাহাসি শুনেই বুঝতে পারলো রান্নাঘরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দীর্ঘ ৪৫ মিনিট পর রান্নাঘর থেকে বের হয়েছে দুজন। নিখিলের অবস্থা শোচনীয়। ঘেমে জুবুথুবু হয়ে গেছে, শার্ট লেপটে গেছে গায়ে, কপাল গড়িয়ে ঘাম পড়ছে। নিখিল বেরিয়ে এসে নেহার পেছনে দাঁড়ালো। ওর ওড়না দিয়ে নিজের মুখ মুছে ফেললো। টয় স্পষ্ট দেখলো সেসব। নেহা তো ছুটেছে বেশ। নাকের আগায় রাগ জ্বলিয়ে বলল, আপনি কি টিস্যু তোয়ালে গামছা এসবের অভাব পড়েছে? আমার অন্যায় কি পেয়েছেন যত সব। নিখিল নেহার কপালের সাথে লেপটে যাওয়া চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, মধু। নেহা চলে গেল সেখান থেকে। সোফায় বসে পড়ল অলস ভঙ্গিতে। নিখিল গিয়ে ওর পাশে বসলো। নেহা সরে গিয়ে বলল, দূরে গিয়ে বসুন। এমনি গরম জায়গায় কি অভাব পড়েছে নাকি ভাই? নিখিল দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর ভাই? তোর ব্রেন এত ড্যাম কেন নেহা? কিছু মনে থাকে না আজকাল? নেহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, আমি কিছুই ভুলি নাই। আপনি আমার একমাত্র চাচাতো জামাই, আর আমি আপনার নাম মাত্র বউ। নেহা উঠে ফ্রিজের কাছে গেল। রান্নাঘরে গিয়ে শরবত বানিয়ে নিল এক গ্লাস। রান্নাঘরে এখন হামলা চালাচ্ছে সাব্বির আর জেরিন। একটা ডিম বাজতে নাজেহাল অবস্থা সাব্বিরের। বেচারা সৌন্দর্য বাড়াতে ডিমের উপর টমেটো কুচি দিয়েছে। এবার আর উল্টাতে পারেনি, গেছে মাঝখান দিয়ে ভেঙে। তা দেখে জেরিন দুনিয়া কাঁপিয়ে হেসে দিল। সাব্বির রেগে আলু ছুঁড়ে মেরেছে জেরিনের উপর। বৃষ্টি এসব দেখে বেরিয়ে গেছে, এদের সাথে রান্না করা যাবে না। দুই পাগল একসাথে ঢুকেছে। সাব্বির নিজের ভাঙাচোরা ডিম ভাজা এনে টেবিলে রাখলো। প্লেটিংয়ে কমতি রাখেনি কিছু, সস দিয়েছে। তার উপর একটা আস্ত ধনেপাতা বসিয়ে দিয়েছে। দুহাত উঁচিয়ে বলল, আহা আমার স্বাদের ডিম ভাজা, তোর উপর যেন কোনো শকুনের নজর না পড়ে। আমি জানি তুই পাবি বিজয়ের মুকুট। সাহারা কপাল চাপড়ালো। রান্নার চক্করে ছেলেটার আজ মাথার তাজ ছেড়ে গেছে। নেহা শরবত নিয়ে সোফায় বসতে তাতে টান বসালো নিখিল। নেহা তো আটকে উঠল। সেই শরবত নিখিলকে কিছুতেই দেবে না। নিখিল ব্রুকুটি করে বলল, নেহা তুই ছোট মানুষ, আমাকে দে এটা। ছোটদের হাতের বানানো শরবত খেতে আপনার কষ্ট হবে নিখিল ভাই, নিজেটা নিজে বানিয়ে খান। নিখিল দিচ্ছে একদিকে টান, নেহা দিচ্ছে আরেক দিকে। নেহা এবার নিখিলের হাতের উপর রেখে অর্ধেক খেয়ে ফেললো। নেহা বাকিটা খাওয়ার আগে নিখিল নিয়ে খেয়ে ফেললো। নেহা নাক মুখ কুচকে বলল, আপনি আমার মুখের আধ খাওয়াটা খেয়েছেন কেন? ওয়াক থু থু।
সাব্বির সবে মুখে পানির গ্লাস তুলেছে। হামিদা বেগম এসে বলে, খেয়েছে তো কি হয়েছে, খাবার বাগাবাগি করে খেলে ভালোবাসা বাড়ে বুঝলি। সাব্বিরের নাকে মুখে পানি আটকে যাতা অবস্থা, খুব খুব করে কেসে উঠেছে বেচারা। নেহা কাচুমাচু হয়ে সেখান থেকে কেটে পড়ল। তার মা আর বড় মার কি হচ্ছে কে জানে, কী সব বলে যখন তখন। জেরিন রান্না শেষে দমে বসিয়ে বেরিয়ে আসলো। বৃষ্টি টয়ে আবার রান্না করছে। বৃষ্টি বানিয়েছে পায়েস, এটা ওর যেমন পছন্দ তেমন রান্নাও করেও ভালো। দুপুরে সবাই এসে হাজির, খাবার টেস্ট করবে একজন। সেতারা বেগম বসলেন চেয়ারে। তিনি বললেন, নিখিল তুই টেস্ট করে বলবি কারটা বেশি ভালো হয়েছে। নিখিল বুকে দুহাত বাজ করে রেখে বলল, এসব ঝামেলায় আমাকে ফেলবে না দাদি। এমনিতে এদের এই রান্নার চক্করে অফিস যেতে পারিনি আমি। বাপ চাচার অফিস বলে চাকরিটা আছে না হয়, যা একটা জুটেছে কপালে, 2 দিন পরে চাকরি থেকে তাড়িয়ে দিত কর্তৃপক্ষ। নেহা চোখ শুরু করে দেখলো একবার, এই লোক ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে তাকে খোঁচা মেরে দিল। হামিদা সাহারা বসলেন চেয়ার টেনে। আজ শাহ আলম চৌধুরী আসতে পারেননি দুপুরে, নিখিল যায়নি অফিসে, তাই তাকে সামলাতে হচ্ছে বাকিটা। সেতারা বেগম কড়া করে বললেন, নিখিল তোকে যা বলেছি কর, না শুনতে চাইনি আমি, এটা আমার নির্দেশ। নিখিল দাদির কথা সচরাচর কখনোই অমান্য করে না। প্লেটে প্রথমেই একটু ডিম ভাজা উঠিয়ে নিল সাব্বির। বাপখানা এমন পোলাও কর্মা দিয়েছে পাতে। সাব্বির গদগদ হয়ে বলল, বড় ভাইয়া কেমন হয়েছে? তোমার উপরে নির্ভর করে পুরুষ জাতির রান্নার মান। নিখিল ডিম ভাজা মুখে তুলে নিল। কাঁচা টমেটো মুখে গিয়ে কেমন ক্যাচ ক্যাচ করে উঠল। নিখিল মুখের ভঙ্গিমা একটু পাল্টায়নি, চুপচাপ গিলে নিল পানসে ডিম ভাজা, পরে নিল 1 চামচ খিচুড়ি। খাওয়া শেষে জেরিনের দিকে তাকিয়ে বলল, যাক এবার নিশ্চিত শ্বশুর বাড়ি গিয়ে নাক কাটাবি না আমাদের। খেতে ভালো হয়েছে। বৃষ্টিকে বলল, তোরটা শেষে আইটেম, অপেক্ষা কর। টয়া ভেবেই নিয়েছে গরুর মাংস রান্না করা কিছু নিখিল খাবে না, তাই হাত উঁচিয়ে কাচ্চি দিতে নিলে নিখিল প্লেট ভর্তি করে নুডলস নিল। নেহা ভাবলেহীনভাবে বসে আছে। নিখিল আজকে যাই করুক সে ভেবে নিয়েছে কিছু বলবে না, কোনো প্রতিক্রিয়া দেখাবে না। নিজেকে ব্যস্ত রাখতে চেয়ারে বসে মোবাইল চালাচ্ছে। একবার তাকালো আর চোখে। টয় আবারও নির্লজ্জের মতো বলল, নিখিল ভাই আপনি ওটা খাচ্ছেন কেন? ওটা তো গরুর মাংস আছে, আপনার শরীর খারাপ করবে। হামিদা নেহাকে বিরক্তি নিয়ে বলল, ওই গাদা, কাণ্ডজ্ঞান নেই তোর? সবাই খাসির মাংস দিল আর তুই গরুর মাংস দিলি কোন বোঝে? নেহা ফোনের দিকে তাকিয়ে বলল, উফ মা তুমি এত ভুল করো কেন বলো তো? ওটা গাদা হবে না, গাদি হবে। আর গরুর মাংস দিয়েছি আমার ইচ্ছে হয়েছে তাই, কাউকে তো জোর করিনি আমি খাওয়ার জন্য। নিখিল চামচ ভর্তি করে মুখে নিয়ে নিল। সে তারা কিছুটা রেগে বলল, এ কেমন কাজ দাদু ভাই? জেনে শুনে নিজের জন্য ক্ষতিকর কিছু খাবে কেন তুমি? নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, জেনে শুনেই কিছু বিষ পান করতে হয় দাদি। হামিদা মুখ খুললেন নিখিলকে না খেতে বলার জন্য। হামিদা বেগম তাকে থামিয়ে বললেন, এটা ওদের ব্যাপার, মাঝে কিছু বলা উচিত না আমাদের। সেতারা বেগম নাকচ করে বললেন, আর খাবে না তুমি? 2টা ট্যাবলেট খেলেই যদি কারো মুখের হাসি দেখতে পাওয়ার সৌভাগ্য হয় তো এরকম খাবার আমি বারবার খেতে রাজি। সাব্বির বলল, আমার পেটে ইঁদুর নাচতেছে জেরিন বোন, সরি তোরটা খেতে পারলাম না, নেহা বোনের থেকে কিছু খাবার তুলে দে আমাকে। সাব্বির তৃপ্তি সহকারে খেলো। সাব্বিরের খাওয়া শেষ হতেই নেহা চেয়ার ছেড়ে উঠে বসলো। সাব্বিরের সামনে গিয়ে বলল, এবার দাও আমার 5000। থতমত খেয়ে গেল সাব্বির। বৃষ্টি, জেরিন, টয়া তাকালো চোখ ছোট করে, নিখিল সহ বাকিরাও। সাব্বির বুঝতেই পারেনি কি বলছে নেহা। কিসের টাকা নেহা বোন, কিসের আবার? তখন বললে না যে আজকে তোমাকে খাসির মাংস খাওয়াতে পারবে তাকে 5000 টাকা দিবে, সাথে আইসক্রিম ট্রিট। এখন দাও। পুরো 1 প্লেট নুডলসে কম হলেও ছোট ছোট 20 পিস মাংস ছিল। এবার ফটাফট আমার টাকা আমাকে দিয়ে দাও। সাব্বির জোরে চেঁচিয়ে বলল, ধোকা? আমাকে এভাবে ধোকা দিলি তুই নেহা? অবিশ্বাস্য, আল্লাহ কি চিটিং বাজ তুই নেহা। আমি এসব মানি না। কোনো টাকা নেই আমার কাছে, এখন এসব বলে লাভ নাই। টাকা দিতে হবে মানে দিতে হবে। দেখেছো মেজমা, তোমার ছেলে কথা দিয়ে কথা রাখে না, টাকা দিতে বলো। বলছি তোমার ছেলের। সাহারা বলল, দিয়ে দে সাব্বির, এবার একদম বেশি হয়েছে, আরও গিয়ে চ্যালেঞ্জ কর আর এভাবে মর। এখন কথা হচ্ছে আইসক্রিম কিন্তু সবাইকে খাওয়াবি, তুই বাড়ির সবাইকে বুঝেছিস। মা, না না তুমি আমার মা হতেই পারো না, এভাবে আমাকে ফকির করে দেওয়ার ধান্দা, আল্লাহ তুমি এর বিচার করো। নেহা বোন তোরে বিশ্বাস করছিলাম, তুই বিশ্বাসের ঘরে চুরি করলি, তোর সাথে আমার আর কোনো কথা নাই। নেহা মাছি তাড়ানোর মতো করে বলল, আচ্ছা কথা না বললে নাই, আপাতত টাকা দিলেই হবে।
জেরিন বলল, নেহা আয় বোন, বুকে আয়। এই ছাগলকে হারানো তোর দ্বারাই সম্ভব। আমি সত্যি গর্ববোধ করছি তোকে নিয়ে। নিখিল এখনও তাকিয়ে আছে। এই মোটা মাথায় যে এত চিকন বুদ্ধি নিয়ে ঘুরে বোঝাই যায় না। তার বউটা আসলে একটা চিজ। নিখিল 2 চামচ পায়েস খেলো, উঠে গিয়ে বলল, অনেক খেয়ে ফেলেছি আজকে, এবার আর পারবো না। আজকের বিজয়ী সাব্বির। নিখিলের কথা শেষ হতে না হতে সাব্বির উচ্ছ্বসিত কণ্ঠে বলল, টাকা যাওয়ার শোক আমি ভুলে গেলাম। নিজের হাতে বার কয়েক চুমুকে বলল, আমি তো জানতামই না আমার রান্নার হাত এত ভালো। নিখিল তপ্ত শ্বাস ছেড়ে বলল, তোরটা কুখ্যাতদের দিক দিয়ে প্রথম। খাবার টেবিলে সবাই জোরে হেসে দিল। সাব্বির মুখ ছোট করে ভাব নিয়ে বলল, তোমরা বুঝলে না এই প্রতিভা। কোনো ব্যাপার না। টয়া দ্বিতীয়বার বলার সুযোগ পেল না তার খাবার টেস্ট করার কথা। নিখিল দ্রুত পায়ে চলে গেছে রুমে। বাকি বড়রা সবাই 4 জনের খাবারই প্রশংসা করেছে। রাতে নেহা প্রচুর বিরক্ত। ম্যাথটা করলো 3 বার, মিলল না। রুম থেকে বের হয়ে আসলো তৎক্ষণাৎ। দরজা দিয়ে বেরিয়ে ওর পা থমকে গেছে রীতিমতো। টয়া নিখিলকে ঝাপড়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নেহার মনে হলো ওর বোধ বুদ্ধি লোপ পেয়েছে। একবারের জন্য চিন্তা করতে পারল না সে ভুল দেখছে। নিখিল ভাই যখন হাতটা টয়ের বাহুতে হাত রাখলো, নেহার মনে হলো ওর কলিজায় কেউ লবণ ছিটিয়ে দিয়েছে। যন্ত্রণায় ভিতরে ভিতরে মুষড়ে উঠল। ভিতর থেকে আত্মচিৎকার শুনতে পাচ্ছে নেহা। নিখিল ভাইয়ের প্রেমিকা টয়া। তাহলে তার সাথে এতদিন কী করলো নিখিল ভাই? সব কিছুই কি দেখানো, ক্ষণস্থায়ী? এর জন্যই কি টয়া সবসময় নেহাকে এতগুলো কথা শোনানোর অধিকার রাখে? নেহা উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে রুমে চলে গেল। টেবিলে হাতের গ্লাস নিয়ে ডক ডক করে শব্দ করে পানি খেয়ে ফেলল। বড় বড় শ্বাস নিতে থাকলো। চারপাশ কেমন অন্ধকার মনে হচ্ছে তার। টেবিলে গ্লাস রাখতে গিয়ে হাত ফসকে পড়ে যায় নিচে। শব্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গ্লাসটি। নেহার নিথর রক্তশূন্য চোখে দেখে তা। তার হৃদয়টাও ঠিক এভাবে ভেঙেছে আজ। ভালোবাসার মানুষের আশেপাশে কারো ছোঁয়াও সহ্য করার ক্ষমতা নেই কারোর। আর সেখানে প্রিয় মানুষটার বুকে অন্য নারীকে দেখে কীভাবে ঠিক রাখা যায় নিজেকে? নেহা নিজেকে ধাতস্থ করে নিল খুব তাড়াতাড়ি। সে তো জানতো এমন একদিন আসবে। নিখিল ভাইয়ের ভালোবাসার মানুষের সামনে তাকে একদিন করতেই হবে। তবে কেন আর শুধু নিজেরটা ভেবে স্বার্থপর হতে যাচ্ছে তার মন? নিখিল ভাই যদি তার ভালোবাসার মানুষের সাথে সুখে থাকে তো নেহাও চায় সে ভালো থাকুক। নেহা কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না। পৃথিবীতে সবাই সব কিছু পেয়ে গেলে শূন্যতারা যে হারিয়ে যাবে। শূন্যতারা যে কোনোদিন হারিয়ে যাবে না এটা চিরন্তর সত্য। তাহলে কীভাবে ভাবে মানুষে যা চাইবে তাই পাবে? শূন্যতা হাহাকার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারো জীবনে আসে সাময়িকভাবে, কারো জীবনে থাকে আমৃত্যু। হোয়াট দ্য হেল! তোর সাহস কী করে হয় আমাকে জড়িয়ে ধরা? নিখিল এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরায় টয়াকে। মেয়েটা সীমা অতিক্রম করে ফেলেছে। টয়া মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওই অন্ধকারে কিছু একটা ছিল। আমাকে বলদ মনে হয় তোর? সারা বাড়ির কোনায় কোনায় লাইটিং করা, ইলেকট্রিসিটি যায়নি। তুই ইচ্ছে করে এমনটা করেছিস কেন? তোকে যে চড়িয়ে ঠিক করে দেয়নি, এখন এটাই আমার ভুল। মেয়ে মানুষ তাই তোর লজ্জা শরম বলতে কিচ্ছু দেয়নি তোকে সৃষ্টিকর্তা। সত্যি বলছি ভাইয়া, ভুল হয়ে গেছে, সরি। তো এমন ভাব করলো যে সে অনুতপ্ত। মিহির এবার এগিয়ে আসলো। অনেকক্ষণ আগে এসেছে সে। নিখিল অফিসে না যাওয়ার গুরুত্বপূর্ণ ডিল সম্পর্কে জানাতে এসেছে সে। নিখিল হাত ধরে রুমের দিকে টেনে নিয়ে গেল। নিখিল চলে যেতে টয়া বাঁকা হাসলো। সে এসব ইচ্ছে করেই করেছে। নেহাকে বের হতে দেখে নিখিলকে জড়িয়ে ধরে সে। নেহার সাথে যদি নিখিলের কিছু থেকে থাকে তা এবার শেষ। মিহিরের কণ্ঠ বেশ চড়া। রেগে আছে পুরো ছেলেটা। গম গম কণ্ঠে বলল, এই মেয়েটা আর কয়দিন থাকবে এখানে? বের কর, না হয় নেহাকে চিরতরে হারাবি তুই নিখিল। মিহিরের কণ্ঠে কোনো দুষ্টামি নেই। ছেলেটা বেশ গুরুত্বতম ভঙ্গিতে কথা বলছে আজ। কি বলছিস এসব? কি এমন হলো? তুই কি সত্যি বুঝতে পারছিস না নিখিল? টয়া মেয়েটাকে তোকে পছন্দ করে। নেহাকেও হিংসা করে। নেহার ক্ষতি করে দিতেও দুবার ভাববে না এই মেয়ে। কতদিন এভাবে অন্যের বাড়ি পড়ে থাকবে? এর বাবা মায়ের কোনো খবর নেই নাকি? মেয়ে কী করছে না করছে? আজকে যা করলো তুই তা কীভাবে সামাল দিবি জানি না আমি। কি করেছে? নেহাকে দেখে ইচ্ছে করে তোকে জড়িয়ে ধরেছে নিখিল। বুঝতে পারছিস তুই? নেহা ওখান থেকে যেভাবে চলে গেল মনে তো হয় না স্বাভাবিকভাবে নিয়েছে। আর নেওয়ার কথাও না। নেহা তোর বউ। স্বামীর বাক কোনো মেয়ে অন্যকে দিতে পারে না। তুই যদি নেহাকে ভাবে দেখতি, রিয়েক্ট না করে থাকতে পারতি? মিহির অধৈর্য কণ্ঠে আবার বলল,
মেয়েটাকে যেভাবে হোক সকালের মধ্যে বিদায় কর, না হয় পরবর্তীতে কিছু করার থাকবে না। নেহার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতো নিয়ম করে সকালে নেমেছে, সবার সাথে কথা বলেছে। টয়া ভড়কালো কিছুটা, মেয়েটা এত স্বাভাবিক কেন, ওর তো কেঁদে কেটে বাসিয়ে দেওয়ার কথা। নেহার মনের খবর তার প্রাণপ্রিয় বান্ধবীকেও সে জানায়নি। এই বিষয়টা জানানোর কি আছে, কষ্টের কথা কাউকে বললে কি তা কমে যাবে নাকি? নিজেরটা নিজেকেই সামাল দিতে জানতে হয়। তাহমিদা বেগম বুঝে গেলেন মেয়ের শুকনো হাসির পেছনে বিষণ্ণতা, মা তো সন্তানের কষ্ট ঠিক আজ করতে পেরেছেন। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, তা টয়া, বাড়ি যাচ্ছিস কবে? ভার্সিটি খুলবে না তোর? অনেকদিন তো হলো তোদের ভার্সিটিতে, দেখছি অনেকদিন বেশি ছুটি দেয়। টয়া বুঝতে পারলো নিখিল তাকে তাড়াতে চাইছে। টয়া দীর্ঘ কণ্ঠে বলল, দুদিন পর চলে যাবো ভাইয়া। নিখিল নেহার দিকে খেয়াল করলো, মেয়েটা মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, কারো দিকে তাকালো না পর্যন্ত। নিখিল আটকে উঠল এবার। নেহার হাতের কথা এখনো শুকায়নি, ঝোলে হাত বেশ মাখিয়েছে। পুরোটা পরোটা খাচ্ছে নিজ মনে। নেহা মুখে খাবার দিতে নিলে নিখিল হাতের কবজিতে ধরে আটকে দিল। কি করছিস নেহা, হাত জ্বলছে না তোর? যা হাত ধুয়ে আয়, এখানে সবাই আছে, কাউকে বললেই তো খাইয়ে দিত। নেহা মৃদু হাসলো, সমস্যা নেই ভাইয়া, আমার হাতে কিছু হয়নি। সামান্যই তো জ্বলছে না একদম। আর কতদিন সবার হাতে খাবো বলো? রোজ রোজ কাউকে না কাউকে বিরক্ত করতে ভালো লাগে না আমার। এমনিতেও সবাই বিরক্ত হওয়া আমার কাজে, তাই ভাবলাম এখন থেকে কম জ্বালাবো তোমাদের। সেতারা বেগম কঠিন কণ্ঠে বললেন, যাক, অবশেষে মাইয়াটার মতিভ্রম কিছুটা কমলো, বুঝদার হইতেছে। নেহা নিজের হাত ছাড়িয়ে নিয়ে খেতে লাগলো। নেহার হাত এখন বরফে চুবিয়ে রাখতে ইচ্ছে করছে, তবুও তার কাছে এই কষ্টটা সামান্য মনে হচ্ছে। এর থেকে বেশি পুড়িয়েছে ওর হৃদয়। ওই ব্যথাটা আপনার চোখে পড়ল না নিখিল ভাই? বাহ্যিক সব কিছুই তো মানুষ দেখতে পায়, অন্দরমহলের খবরটা কেন কেউ রাখে না? নেহা সারাদিন বইয়ে মুখ ডুবিয়ে রাখছে, বৃষ্টির সাথে টুকটাক কথা বলছে, কারোর সাথে প্রয়োজনের বেশি কথা বলেনি। নিখিলের রুমে যায়নি 2 দিন, রুম থেকে বের হয়নি। পরের দিন চলে যাবে টয়া। সন্ধ্যায় নেহা সেতারা বেগমের রুমে চলে গেল। হামিদা বেগম তাকে পাঠিয়েছে সেতারা বেগমের সুন্দর ওষুধটা দেওয়ার জন্য। নেহা রুমে ঢুকেই বলল, দাদি তোমার ওষুধ। টয়া দাঁত কিলিয়ে হেসে বলে, আরে নেহা যে, আমি তো নানুকে ওষুধ দিয়ে দিয়েছি, বুঝলে, আগে থেকে দায়িত্ব বুঝে নিচ্ছি। নেহা ভালো করে বেরিয়ে যেতে নিলে টয়া পিছু ডাকলো, আরে নেহা বসো না, গল্প করে কিছু। সারাদিন তো তুমি পড়াশোনাতেই ব্যস্ত থাকো, দেখলাম নিখিল ভাই তোমার সাথে 2বার কথা বলতে গেল, তুমি বললে তুমি নাকি ব্যস্ত। সেতারা বেগম রাগান্বিত দৃষ্টি রাখলো নেহার উপর। তার নাতির বউ হিসেবে মেয়েটা মোটেও যোগ্য না, তার তো প্রথম থেকে পছন্দ না। নাতির খেয়ালও রাখে না ঠিক মতো, সারাদিন ছেলেটা অফিসে খেটে মরে, আর এই মেয়ে কথা বলার সময়ও পড়াশোনা দেখায়। নেহা বিরক্তি নিয়ে চেয়ার টেনে বসলো। টয়া সুর তুলে বলল, তা নানু, তোমাকে আমার কেমন লাগে? সে তার মুখে পান গুজে দিয়ে বলল, কেমন লাগে মানে? তুই তো একটা সোনার টুকরা বোন, যেমন রূপ তেমন গুণ, তোর মতো মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। নেহাকে কেমন লাগে নানু? এমন প্রশ্ন নেহা বিভ্রান্ত হলো। এ মেয়েটা তাকে টানছে কেন মাঝখানে? সেতারা বেগম মুচকুচকে ফেললেন, থমথমে কণ্ঠ বললেন, এই অকর্মার ঢেকির কথা কেন জিজ্ঞেস করছিস? কোথায় তুই আর কোথায় এ মাইয়া? চাঁদের লগে তুই মাটির তুলনা দিতে কস কোন বুঝে? ও কি আমার থেকে বেশি সুন্দর নানু? না না, তোর মুখে মায়াবী একটা ভাব আছে, আর এ তো সারাদিন রেগে থাকে, উড়নচণ্ডী একটা। এরে দেখে কোনো দিক দিয়া মায়া দয়া আসে? বোনের কথা আর কি কমু, কিচ্ছু নাই ঘটে। নেহা অপমান নুয়ে পড়ল। তার দাদি তাকে তা এতটা খারাপভাবে একটা বাহিরের মানুষের সামনে এভাবে বলতে পারলো? নেহা ভাবতো হয়তো শুধু মুখে মুখে বলে, মনের দিক থেকে তার দাদি তাকে ভালোবাসে। টয়া থামেনি, প্রশ্নের পর প্রশ্ন করতেই আছে। সেতারা বেগম নেহার পক্ষে একটা কথাও বলেনি। টয়া বলে উঠল, নিখিল ভাইয়ের বউ করার কথা উঠলো তুমি কাকে বাঁচতে নানো? এবার নেহার হৃৎপিণ্ডে ঝড় উঠল, এতক্ষণে জমিয়ে রাখা কান্না যেন বেরিয়ে আসতে চাইল। সেতারা বেগম হেসে বললেন, নিঃসন্দেহে তোকে রে টয়া, তোর মতো লক্ষ্মীমন্তর বউ তো আমার নিখিলের পাশে মানাবে বেশি। টয়া গদগদ চন্দ্রিমা হয়ে নেহার দিকে তাকালো। নেহা দেখে বোঝার উপায় নেই ওর মনের ভিতর কী চলছে। অবিশ্বাস্য চোখে সে সেতারা বেগমকে দেখতে ব্যস্ত। নেহা এতটাই অযোগ্য? সেতারা বেগম দুঃখ নিয়ে বলল, কিন্তু নিখিলটা তো আমার কথা মানবে না রে। এই ক্ষেত্রে তোমার কোনো কথা কি নিখিল ভাই ফেলেছে কখনো? এবারও ফেলবে না, তুমি নিশ্চিন্ত থাকো। নেহার দিকে তাকিয়ে সেতারা বেগম মুখ বাঁকিয়ে বললেন, যে দিমাইয়ারা কোনোদিন স্বামী সোহাগী হইতে পারে না, এরা 2 দিনও সংসার করতে পারে না। কিন্তু কেউ বুঝলো না আমার কথাটা।
পর্দার আড়াল থেকে আবার গর্জে উঠলেন তাহমিদা। উঁচুতে তার কণ্ঠ শাশুড়িকে মান্য করার কোনো ভয় নেই আজ। আমার মেয়েটা আপনার কী ক্ষতি করেছে আম্মা? এতটা বিষ পুষে রাখছেন মনের ভিতর আমার ছোট মেয়েটার জন্য? এত অপছন্দ আপনার আমার মাইয়ারে? সেতারা বেগম চেঁচিয়ে বললেন। গলা নামাইয়া কথা কও ছোট বউ। কেন আম্মা? গলা উঁচা করার অধিকার কি আপনার একারই আছে নাকি? আপনি অন্যায় করবেন তো আমরা চুপচাপ দেখব? এটা কি করে ভাববেন আপনি? আজকে আপনার সামনে আপনার ছোট বউ মানা একজন মা দাঁড়িয়ে আছে। তাহমিদা বেগমের কণ্ঠ শুনে দৌড়ে এসেছেন হামিদা। সকাল প্রায় 10টা বাজে। ব্যস্ত পায়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল নিখিল। সেও দৌড়ে এসেছে এখানে। সাহারাও এসেছে, সাথে বৃষ্টি। সবাইকে দেখে থামার নাম নেই তাহমিদার। মেয়েটা হওয়ার পর থেকে কোনো দিন শাশুড়ির মুখে ভালো কথা শোনেনি মেয়ের নামে। কান বেশিয়ে যেত তার। তারপরও চুপ থাকতেন তিনি, উল্টো মেয়েকে বকতেন। আজ মেয়ের সংসার জীবন ভালো থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। মা হয়ে পারলেন না চুপ থাকতে। আপনাকে কোনোদিন মেরেছে আম্মা? কোনোদিন আপনাকে খোঁচা দিয়েছে আম্মা? বড় আপা, মেজো আপা তোমাদের মেরেছে? নেহা বলো, তোমাদের কোনো ক্ষতি করেছে কোনো দিন? তোমাদের কোনো দামি জিনিস নষ্ট করে দিয়েছে? আম্মা আপনি বলুন, আপনার কি নষ্ট করেছে? বলছেন না কেন আম্মা? হামিদা বেগম তাহমিদাকে বেগমকে টেনে বললেন। পাগল হয়ে গেছিস ছোট? উনি আম্মা, বড় মানুষ, তুই বেয়াদবি কেন করছিস? আজকে বলতে দাও না আপা। 18 বছর ধরে জমিয়ে রেখেছি, এবার আমি ক্লান্ত। আম্মার কাছে আজ আমি জবাব চাই, পরে যা শাস্তি দেবে মাথা পেতে নেব। হামিদা বেগম জানেন না কি হয়েছে, কোন বিষয়ে তো তর্ক। হামিদার নেহার দিকে এগিয়ে গিয়ে বলল, বল নেহা কি হয়েছে? এমন করছে কেন তোর মা? নেহার বাহুতে চেপে ধরতে নেহা ব্যালেন্স হারিয়ে দেয়ালে ঠেসে গেল। মূর্তির ন্যায় শুধু দাঁড়িয়েই রইল। আম্মা আপনি চুপ করে গেলেন কেন? বলুন। নেহা যেহেতু আপনার এত সমস্যার কারণ, ছোটবেলা বলতেন কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম, বড় করতাম না। আপনার শান্তির জন্য এতটুকু অনায়াসে করতাম আমি আম্মা। নিখিল আবার চেঁচিয়ে উঠে বলে উঠল, ছোট মা কেন বারবার বাহিরের মানুষের সামনে আমার মেয়েটাকে অপমান অপদস্থ করেন আম্মা? ও কি ছোট মানুষ? ওর মন নেই? ওর কষ্ট লাগে না আম্মা? আমার মেয়েটাকে প্রতিনিয়ত অপমান করে কি খুব শান্তি পান আম্মা? তাহমিদা সমান তালে কাঁদছেন। থেমে থেমে আবার বললেন, আমার কোনো ছেলে সন্তান নেই দেখে আপনার আমার প্রতি অনেক ক্ষোভ রাগ, তাই না আম্মা? বড় আপা মেজো আপার মতো ছেলে হয়নি দেখে ওই রাগটা আপনি আমার বাচ্চা মেয়েটার উপর ফলাচ্ছেন আম্মা। আপনার কি একটু মায়াও হয় না ওর জন্য? আপনার চোখের কাটা হয়ে গেল এভাবে? বাড়ি থেকে বের করে দিতেন আম্মা, আমি আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম, আপনি শান্তিতে থাকতেন। নেহা আবার ধমকে সুরে বলল, থামো মা। তাহমিদা বেগমের সব রাগ গিয়ে আবার পড়ল নেহার ওপর। উনি রেগে তেড়ে গেলেন মেয়ের দিকে। নেহা মাকে একটা হাসি উপহার দিল বিনিময়ে। নেহাকে হাসতে দেখে প্রত্যেকটা ব্যক্তি অবাক হলো। মেয়েটা পাগল হয়ে যায়নি তো আবার? এত কিছু মাঝে হাসছে কেন? তাহমিদা মেয়ের হাসি সহ্য হলো না। হাত টেনে নিজের সাথে নিতে নিতে বলল, আজ তোকে মেরে ফেলবো আমি নেহা। তোর জন্য আমার জীবনের সব অশান্তি। তোর মতো সন্তান জন্ম দেওয়াই ভুল হয়েছে আমার। নেহা তাহমিদার হাতে টেনে দাঁড় করালো। অতিশয় ভাঙা গলায় বলল, যা খুশি করতে পারো মা, বাধা দিব না। একটা শেষ কাজ এখনো বাকি আছে, ওটা করে যাব। সেতারা বেগম বাক্যহারা হয়ে পড়লেন। ছোট বৌমা এত রাগ তার প্রতি জমা রেখেছে? নেহা এগিয়ে দাঁড়ালো সেতারা বেগমের সামনে। নিজের হাতের দিকে একবার তাকিয়ে একটানে খুলে ফেললো হাতে থাকা ছুরিগুলো। নিখিল বিস্ময়ে ভরা নয়নে দেখল নিজের নামের চিহ্ন কীভাবে নিজের থেকে আলাদা করলো তার প্রেয়সী। ছুরি জোড়া হাতে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। যোগ্য ব্যক্তির হাতে পড়িয়ে দিও দাদি, তোমার নাতিকে মুক্ত করে দিলাম। নিখিলের মনের ভেতর কামড়ে ধরল যেন কেউ। নেহার থেকে মুক্তি তার কাছে মৃত্যু সমান। মেয়েটার সম্পর্ক ছিন্ন করতে চাইল। কি এমন ঘটেছে এখানে? তাহমিদা ফের টান দিলেন নেহার হাতে। সেতারা বেগম বলে উঠলেন, বাড়ির ছোটা কাজের লোকের কিশোরী মেয়ে রুম্পা আজ মায়ের বদলে এসেছে। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এক কোনায়। এই বড় বাড়িতে এসেছে আজ প্রথম। সাধারণত গরিব পরিবারের মেয়ে সে। প্রথম দিন এসে এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হবে বুঝতেই পারেনি। তার কাছে বড়লোক হওয়াটা স্বপ্নের মতো। ভেবেছিল বড়লোকরা সবসময় সুখে শান্তিতে থাকে, কিন্তু আজ যা দেখলো তাতে এমন কিছু হওয়ার ইচ্ছেটাই শেষ হয়ে গেছে। হামিদা বেগম আর নিখিলের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি। নিখিল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি যা শুনেছ এটুকুই নির্ভয়ে বলো, আমরা তোমাকে কিছু করব না।
তুমি তো আমার বোনের মতো, ভয় পেও না, ভাইয়াকে নির্দ্বিধায় সব বলো। মেয়েটি কিছুটা ভরসা পেল। টয়া যখন নেহাকে ডেকেছে তখন থেকে সে সেখানে ছিল। সেতারা বেগমের ঘরের পাশে অংশ সে পরিষ্কার করছিল। মেয়েটা দাড়ি কমা সহ সব কিছু বলে দিয়েছে একদমে। নিখিলের রাগে কপালে শিরা ফুলে উঠেছে। হামিদা বেগম ছেলের উপর রাগলেন উল্টো। ছেলের এই বিয়ে লুকানোর চক্করে এত কিছু হয়েছে। হামিদা বেগম রাগে চোখ দুঃখে চেঁচিয়ে উঠলেন, নিখিলের উপর তোর জন্য আমার সাজানো গোছানো সংসারটা এত এত সমস্যা হয়েছে। নিখিল, আমি আগের মতো চাই সব কিছু। তুই যেভাবে সব ধ্বংস করেছিস ঠিক সেভাবে সব আগের মতো করে দিবি। যতক্ষণ না পারবি ততক্ষণ আমাকে মা বলে ডাকবি না। হামিদা বেগম হন করে চলে গেলেন। নিখিল মৃদু চেঁচিয়ে একবার ডাকলো, মা। নিখিল ছুটল টয়ের রুমের দিকে। ওর সাথে বোঝাপড়া তো এখনো বাকি। নিখিল মেহমেদ চৌধুরীর বউর হওয়া এত শখে মেয়ের। নিখিলকে নিজের ঘরে ঢুকতে দেখে ভয়ে হাতের সামনে গোছানো জামা কাপড়গুলো পড়ে গেল নিচে। টয়া এটার ভয়ে পাচ্ছিল, তাই চুপচাপ চলে যাওয়ার কথা ভেবেছে। নিখিল টয়ের দিকে তাকে শান্ত কিন্তু খুবই কঠিন কণ্ঠে বলল, চলে যাচ্ছিস? তা বিয়ে করবি না আমাকে? না করে চলে যাচ্ছিস যে? বিয়ে করবি বলেই তো প্রথম দিন থেকে এত কিছু করলি। টয়া তত্তর করে ঘামতে থাকলো। সে তো এরকমভাবে কিছু চায়নি, বুঝতেও পারেনি সেতারা বেগমকে এই সামান্য কথা বলাতে বাড়িতে এত কিছু ঘটে যাবে। নিখিল বাড়ি কাঁপিয়ে এক ধমক দিল টয়াকে। ওই কথা বলছিস না কেন? উত্তর না দিলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আজ আমি। টয়া ভয়ে চুপসে গেল। নিখিল গিয়ে পরপর 5টা চড় মেরেছে টয়ের গালে। বৃষ্টি দরজায় দাঁড়িয়ে চমকে উঠল। বাইরের অগ্নিমূর্তির ন্যায় রূপে যেন জ্বলসে যাবে সব কিছু। জেরিন সাব্বির সব বাড়ি ফিরেছে। বাড়ির পরিবেশ শান্ত দেখেই বুঝেছে কোনো একটা গন্ডগোল আছে। দুজন উপরে উঠে দাঁড়িয়ে পড়ল। টয়ার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। রাগে তত্তর করে কাঁপছে নিখিল। হিতাহিত জ্ঞান ভুলে গেছে প্রায়। তুই কি মনে করেছিস নিখিল ভাই চুপ আছে মানে সে মেরুদণ্ডহীন পুরুষ? তাকে পেয়ে বসেছিস তুই? ওই দিনও তোকে সাবধান করেছিলাম নেহার থেকে দূরে থাক। তুই কি যেন জিজ্ঞেস করেছিস দাদিকে? নিখিল ভাইয়ের বউ হিসেবে কাকে মানাবে? তুই কে এসব বলার? নিখিল মেহমেতের জীবনের প্রথম ও শেষ নারী শুধু নেহানুর। বুঝতে পেরেছিস তুই? তোকে দেখো ঘৃণায় গা গুলিয়ে আসছে। নিজেকে একটা মেয়ে কিভাবে দাবি করস তুই? তুই ছোট বাচ্চা এখনো, বুঝতে পারস নাই। তোকে ডাকডোল ফিটিয়ে জানাতে হবে নিখিল শুধু নেহার। তুই কি ভেবেছিস নেহার আমার মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিলেই আমি তোকে বিয়ে করব? সেতারা বেগম কেন? পুরো পৃথিবীর মান্যগণ্য ব্যক্তি এসে রিকোয়েস্ট করলো নেহা ব্যতীত কাউকে আমি জীবনে জায়গা দিব না। শুধুমাত্র মেয়ে বলে তোকে এতদিন সম্মান দিয়েছি, কিন্তু তুই একটা কুত্তা যার লেজ কোনোদিন সোজা হবে না। যদি ছেলে হতি আজ এখানে মেরে পুঁতে দিতাম তোকে। নিখিল টয়াকে উঠিয়ে দাঁড় করিয়ে এবার গলা চেপে ধরে। তুই কি যেন বলেছিলি? কে দেখতে সুন্দর বেশি? নেহা যদি পোড়া ঝলসানো পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারা নিয়েও আমার সামনে আসে তবু আমি শুধু তাকেই বেছে নেব। শুনতে পেয়েছিস তুই? তোর জন্য আমার নেহা কষ্ট পেয়েছে। তোকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো একদম। টয়ার চোখ উল্টে যাওয়ার উপক্রম। সাব্বির নিখিলকে বাধা দিয়েও পারছে না। হামিদা বেগম এসে টয়াকে ছাড়িয়ে নিল। নিখিল রাগে চুল খামচে ধরল। তীব্র আক্রোশে ফেটে পড়েছে যেন। মা, তুমি তোমার বোনের মেয়েকেই বাড়ি থেকে এখন যেতে বলো। এখন মানে এখন। ও যাতে কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। যদি ভুল করেও পা বাড়ায় তো খোদার কসম নিজ হাতে খুন করব আমি। কাল নাগিনীটাকে সরা আমার চোখের সামনে থেকে। হামিদা বেগম টয়াকে টেনে নিয়ে গেলেন এক প্রকার। বোনের মেয়ে এতটা নির্লজ্জ হবেন জানলে ভুলেও আনতেন না বাড়িতে। তার কণ্ঠে স্পষ্ট রাগ। টয়াকে গাড়ি করে পাঠিয়ে দিলেন তিনি। কড়া ভাষায় বলে দিলেন, তোর মাকে সব কিছু জানাবো আমি। টয়া যাওয়ার পূর্বে হামিদা বেগমের পা জড়িয়ে ধরলেন, মিনতি করলেন যাতে তার মাকে কিছু না জানায়। সেতারা বেগম নিস্তব্ধ হয়ে বসে রইলেন নিজের ঘরে। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল? বৃষ্টি দৌড়ে গেল নেহার অবস্থা দেখতে। মেয়েটার সাথে কথা পর্যন্ত বলতে পারেনি এখন পর্যন্ত। জেরিন সাব্বির বৃষ্টিকে কিছু জিজ্ঞেস করার সময়ও পেল না। বৃষ্টি তার আগে ছুট লাগিয়েছে নেহার কাছে। বৃষ্টি নেহাকে মেঝেতে পড়ে থাকতে দেখে গগন বিদায়ী এক চিৎকার দিয়ে উঠল। নেহার হাত পা বরফের ন্যায় জমে গেছে। জেরিন সাব্বির তার পেছনেই ছিল। নিখিল নিজেও চিৎকার শুনে দৌড়ে আসলো। নেহাকে এভাবে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে বৃষ্টির পাশে বসে নেহার গালে হাত রাখল। নেহা? নিখিলের কণ্ঠ কাঁপা, হাত কাঁপছে। নিখিল নেহার মাথা
কোলে তুলে নিল। নেহা কথা বলছিস না কেন? নেহা কথা বলছি। বৃষ্টি ভাইয়ের করুণ অবস্থা দেখে কী করবে বুঝতে পারছে না। বৃষ্টি সাব্বিরকে বলল, সাব্বির ভাইয়া অ্যাম্বুলেন্স ফোন করো, নেহাকে ডাক্তারের কাছে নিতে হবে, ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো। নিখিল নেহাকে কোলে উঠিয়ে নিল। নেহার ফ্যাকাশের মুখটা নীলবর্ণ ধারণ করেছে। তাহমিদা বেগম মেয়ের এমন অবস্থা দেখে সিঁড়ির গোড়ায় এসে নিজেও জ্ঞান হারালেন। হামিদা বেগম পড়লেন অথই জলে। এ কী হলো তার পরিবারের? সাহারা ছুটে এসে ধরলেন তাহমিদা বেগমকে। সেতারা বেগম বেরিয়ে এসে দেখলেন ছোট বউ আর নাতনির বেহাল দশা। ভিতরটা কেমন ধক করে উঠল তার। মনের ভিতর থেকে একটা কথাই কানে এসে ঠেকছে, সব কিছুর পেছনে শুধু তুই দেয় সেতারা। তোর এই ছোট মন মানসিকতা, অপমান, নিজেকে কঠিন দাঁচে আটকে রাখার ফল ভোগ করছে বাড়ির দুটি সদস্য। যেদিন তার বাবা চাচাদের হসপিটালে আসতে বলে গাড়িতে উঠে বসলো। ইমার্জেন্সিতে ভর্তি করা হলো মা মেয়েকে। হামিদা বেগমের প্রেশার কমেছে দুর্বলতায়, তিনি জ্ঞান হারিয়েছেন। নেহার খবর দিতে পারেননি ডাক্তার, ধারণা করেছেন প্যানিক অ্যাটাক করেছে নেহা। মস্তিষ্কে অধিক চাপ পড়ার ফলে জ্ঞান হারিয়েছে। হসপিটালে এসে পৌঁছেছে মিহির, শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরী, পেছনে মাহফুজ চৌধুরী। মিহির নিখিলকে খুঁজতে ব্যস্ত। নিখিল নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মিহির নিখিলের কাঁধে হাত রাখলো। নিখিল চোখ বন্ধ করে বলল, মিহির, মিহির রে। মিহিরের হতাশা কণ্ঠ, চল আমার সাথে। নিখিল মিহিরের সাথে যেতে চাইল না। মিহির টেনে নিয়ে গেল অনেকটা। শাহ আলম সহ বাকি দুজনও সব শুনল বৃষ্টির মুখে। শহীদুল চৌধুরী তপ্ত শ্বাস ছাড়ল। সে বরাবরই গম্ভীর প্রকৃতির মানুষ, চুপচাপ। নিজের স্ত্রীর কোনো অন্যায় খুঁজে পেলেন না তিনি। সে নিজেও মাকে অনেকবার না করেছে। নেহা একটু ডান পেটে মেয়ে, কিন্তু মনের দিক দিয়ে তার মতো ভালো দুটো নেই। তাও মা কেন দিনরাত মেয়েকে কথা শোনাতে ছাড় দেয়নি। তাহমিদা প্রায় সবসময় স্বামীর সাথে অভিযোগ তুলত, শুধু পরিবার থেকে আলাদা হওয়ার জন্য। পরিবারের সবার খুশির কথা চিন্তা করে স্ত্রীকে বোঝাতেন, কিন্তু আজ তার মায়ের জন্য তার জীবনে গুরুত্বপূর্ণ দুজন মানুষ নিথর হয়ে পড়ে আছেন। মেয়েটার মৃত্যুর সাথে তাল মিলিয়ে বাঁচা মরার লড়াই চালাচ্ছে। কি করে ক্ষমা করবে নিজের মাকে? বাবা মা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ দুজন মানুষ, তেমন স্ত্রীর সন্তানও। বাবা মা সবসময় অন্যায় করতে থাকলে তা মেনে নেওয়াটা উচিত না। যদি স্ত্রীর কথা শুনতেন, প্রতিবাদ করতেন, তাহলে হয়তো আজ আর এদিন দেখা লাগতো না। তাহমিদা বেগমের জ্ঞান ফিরেছে। তিনি উঠে স্যালাইন হাত থেকে খুলে দৌড়ে বেরিয়ে আসলেন। শাড়ি পরিহিত মধ্যবয়স্ক নারী, একজন সম্মানিত গৃহিণী। যে মহিলা আজ অব্দি বড় ভাইয়ের মতো বাসরদের সামনে মাথার কাপড় ছাড়া আসেনি, তিনি আজ আঁচল ছেড়ে দিয়ে চুলে ছাড়া অবস্থায় পাগলের ন্যায় সবার সামনে এসে স্বামীর বাহু জাকিয়ে বলল, আমার মেয়েকে এনে দাও বলছি, মেয়েকে সুস্থ করে দাও, না হয় নিজেকে শেষ করে ফেলবো আমি। তোমরা সবাই আমার মেয়েটার এই পরিস্থিতির জন্য দায়ী। কথা বলছো না কেন এখন? আমার একটাই সন্তান, তুমি জানো না? ও চলে গেলে কাকে নিয়ে থাকবো আমি? শব্দ করে কেঁদে দিলেন আবার তাহমিদা। নিখিল এসে তাকে জড়িয়ে ধরল, মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। যেদিকে ওর নিজের ভেতরে এক উত্তাল সমুদ্র। বাদ ভাঙা জ্বরে নিজেই ভিতরে ভিতরে ভেঙে চড়ে শেষ হয়ে যাচ্ছে। সে কীভাবে অন্য একজনকে সামলানোর ক্ষমতা রাখে? তবে পরিস্থিতি মানুষকে দিয়ে সব করিয়ে নেয় যেন। তুই বল নিখিল, নেহা কথা বলছে না কেন? উঠে আসছে না কেন? আমার মেয়েটা তো কথা না বলে থাকে না। ওকে উঠতে বল না। তোর সব কথা তো শুনে, আজকেও শুনবে। যা বাবা, ডেকে দে না একটু। নিখিলের অতি ভাঙা কণ্ঠ, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না ওর। টেনে টেনে শ্বাস নিয়ে বলল, নেহা ঠিক হয়ে যাবে তো ছোটো মা। সত্যি বলছি, আমাদের নেহা অনেক স্ট্রং। তুমি জানো না, ঘুমিয়ে আছো তো। ঘুম ভাঙার পর যদি দেখে তুমি এভাবে কেঁদেছো, ওর কি ভালো লাগবে বলো? চোখ মুছে ফেলো না ছোটো মা। তুমি তুমি ভালো মা না আমার? তাহমিদা এলোমেলো হাতে চোখ মুছলেন। কই, কাঁদছি না তো আমি। এ দেখ, একদম কাঁদছি না আমি। শহীদুল চৌধুরী নিজে এবার কেঁদে দিলেন। শাহ আলম চৌধুরী জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। হামিদ এক পাশে দাঁড়িয়ে চোখ মুছলেন। জেরিন সাব্বির বৃষ্টি এক পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। পরিবারের দুর্দশা যেন আর চোখে দেখা যাচ্ছে না। কিছু সময়ের ব্যবধানে সব কিছু এলোমেলো হয়ে পড়েছে। হামিদা বেগম বসলেন তাহমিদা বেগমের পাশে। নিখিল চুপচাপ উঠে গেল এক পাশে। হসপিটালের বাইরে খোলা রাস্তার পাশে বেঞ্চটাতে বসে পড়ল সে। জীবনে সিগারেটের প্যাকেটও হাতে তোলেনি সে। রাস্তায় পড়ে বসা চা বিক্রেতার কাছে সিগারেট দেখল সে। হতাশ শ্বাস ফেলে তার থেকে সিগারেট নিয়ে নিল একটা। লাইটারের আগুনটার দিকে তাকালো কয়েক মিনিট।
এই আগুনটা থেকেও শতগুণ বেশি নিজের ভেতরে জ্বলছে এখন। ঠোঁটের আগায় সিগারেটটা চেপে ধরতেই মিহির ছোঁ মেরে কেড়ে নিল ওটা, পায়ের নিচে নিচে ফেলে ফেঁসে ফেলল। মিহির শান্ত কণ্ঠে দমক দিল একটা। নিখিলের ঠোঁট এলিয়ে হাসলো। মিহির পাশে বসে বলল, তুই তুই তো এমন না, কেন করতে যাচ্ছিলি ওটা? আমি কোনো বাউন্ডেলে মানুষ হতে পারলাম না কেন? অগোছালো অনিয়ম প্রেমিক হতে পারলাম না? আমি এতটা নির্বোধ স্বার্থপর পাষাণ কেন হলাম মিহির? কাপুরুষের তকমাটা আজ নিজেকে দিতে ভীষণ ইচ্ছে জাগছে। তুই কাপুরুষের সুপুরুষ বলতে পৃথিবীতে আর কিছু থাকবে না। বন্ধু বলে বলছিস তো, কিন্তু আমার অন্তরাত্মা চেঁচিয়ে বলছে আমি এক ব্যর্থ মানুষ, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ সন্তান। পরিবারের বড় সন্তান হয়ে জন্মানোটা ভীষণ রকম কঠিন। এত এত দায়িত্ব এদের, সব কিছুর মাঝে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও এদের কাছে থেকে যায় চির অধরা। ভাবছি কি জানিস, চলে যাব। নেহাকে ছেড়ে ভালো থাকবি তুই? ও ভালো থাকবে? আমি কাছে থাকা কালীন তো কষ্ট ছাড়া কিছু দিতে পারেনি। জোর করে বিয়ে করে ফেলেছি, ওর জীবনটা নষ্ট করে দিলাম। এর শাস্তি হিসেবে চিরকাল ওর থেকে দূরত্ব রেখে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাই। আমি কাউকে ভালোবাসার যোগ্যতাই রাখি না। নেহা ডিজার্ভ বেটার দেন মি। তোর থেকে বেশি ভালো নেহাকে কেউ বাসতে পারবে না। তুই যতটুকু ভালো নেহাকে বাসিস, ততটুকু হয়তো আমি তোর বোনকে বাসি না নিখিল। নেহা যদি তোকে ভালোবাসে, তারপরও কি তুই ওকে ছেড়ে চলে যাবি নিখিল? আমি ওকে আগলে রাখতে পারলাম কই মিহির? দেখ কেমন করে আইসিইউর বেডে শুয়ে আছে। আমি কি পারছি ওর যন্ত্রণা কমাতে? উল্টো বাড়িয়ে দিচ্ছি। তোর রাগের মাঝে যে ভালোবাসা আছে, এটা লোকচক্ষুতে ধরা না পড়তেই পারে। নেহার ভালোর জন্য তুই ওকে এভাবে বিয়ে করেছিস। না হয় ওই শয়তানটা নেহাকে নিজের বুকের শিকার বানাতো। শত্রুদের চিনতে পারা এত সহজ নয় নিখিল, কিন্তু তুই পেরেছিস। তোর থেকে যোগ্য স্বামী, যোগ্য জীবনসঙ্গী আর কি হতে পারে না। আমি ভুল করেছি মিহির, আমার লুকানো উচিত হয়নি। এখানেও তোর ভুল নেই, পরিবার বাঁচাতে করেছিস তুই এটা। শহীদুল আঙ্কেলও তো জানে। কেন নিজেকে ছোট করতে চাইছিস? দায়িত্বের বেড়া জালে আমার ভালোবাসার মানুষটা হারিয়ে যাচ্ছে মিহির। হারিয়ে যেতে দিবি কেন তুই? আমি জানি নিখিল কখনো নেহার ক্ষতি হতে দিতে পারে না, নেহাকে কষ্ট দিতে পারে না। আমার ছেঁড়া নিখিল মেহমেদ চৌধুরী কখনো পরিস্থিতির কাছে হেরে যায় না। তুই নিজেও জানিস এখন তোর কি করা উচিত। দূরে যেতে চাইছেন মিসেস চৌধুরী, কিন্তু তাকে এখন আরও কাছে টেনে নেওয়ার সময় এসেছে। এটাই বোঝাতে চাইছিস তুই মিহির? গালে নিয়ে হাসলো। এত এত কমপ্লিকেশনে নিখিলের জীবন তার থেকে ভালো কে জানে। শুধু একটাই সমস্যা, ওর অনুভূতি প্রকাশে ভীষণ কাঁচা ছেলেটা। তবে মহাশয় রাগের ক্ষেত্রে পিএইচডি করে রেখেছেন। মানুষ আসলে সব দিক দিয়ে পারফেক্ট হয় না। অনুভূতি প্রকাশ করার প্রয়োজন হয় না যদি অপর ব্যক্তিটা মন পড়তে জানে। নিস্তব্ধতায় ছেয়ে গেছে রাতের পরিবেশ। হসপিটালের করিডোরে বসে আছে শহীদুল চৌধুরী আর নিখিল। বাকিদের বহু কষ্টে বাড়ি পাঠিয়েছে দুজন। তা হামিদা বেগম নিজে অসুস্থ, তাই তাকে বুঝিয়ে নিয়ে গেছেন হামিদা বেগম। নিখিল দাঁড়িয়ে আছে আইসিইউর দরজার সামনে। কাঁচ ভেদ করে দেখা যাচ্ছে নেহার নিস্তেজ দেহটা। মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি, ডাক্তার জানিয়ে দিয়েছেন 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাদের আর কিছু করার থাকবে না। নেহার কমে যাওয়ার সম্ভাবনা বেশি। শহীদুল চৌধুরী আজ নিরুপায় বাবা হয়েও পারছেন না মেয়ের কষ্ট কমাতে। তাকে সুস্থ করে তোলার কোনো উপায় নেই। চেয়েও নিতে পারছেন না মেয়ের কষ্টের ভাগ। বাড়িতে আসার পর কেউই তেমন কথা বলেনি সেতারা বেগমের সাথে। জেরিন শুধু ছোট করে জানিয়েছে জ্ঞান ফেরেনি। সেতারা চুপ রইলেন, কথা বলার মতো মুখ নেই। বাড়িটা প্রাণশূন্য হয়ে পড়েছে। খাবার টেবিল আজ কেউ নেই, খাওয়ার কোনো ইচ্ছে নেই, হাসি খুশি সেই পরিবেশ নেই। সবাইকে পাল্লা দিয়ে ঘিরে নিয়েছে বিষণ্ণতা। ভোরের আলো ফুটলেও ঠাই একইভাবে দাঁড়িয়ে আছে নিখিল। তার মাঝে কোনো ক্লান্তি নেই, পা ব্যথা করছে না তার, শুধু দেখতে ব্যস্ত নেহাকে। সকালে ডাক্তার আসলেও নিখিল ভেতরে প্রবেশ করেনি। সবাই দেখে আসলো, সে যায়নি। তার মনের কোথাও একটা বিশ্বাস জন্মেছে সে ছুঁয়ে দিলে নেহা ব্যথা পাবে। তার কাছে যাওয়াতে মেয়েটা কষ্ট পাবে। ঘৃণায় মুখ ফুরিয়ে নেওয়াটা স্বাভাবিক মনে করে নিখিল। যদি তার থেকে দূরে থেকে মেয়েটা ভালো থাকে, কোনো দুঃখ তাকে ছুঁতে না পারে, তো নিখিল দূরে থাকবে, একই বাড়িতে থাকবে, তবু সর্বোচ্চ দূরত্ব বজায় রাখবে। ভালোবাসার মানুষের সুখ বড় সুখ। নেহা না চাইলেও কোনোদিন সে আশেপাশেও ঘেঁষবে না, নিদারুণ যন্ত্রণা পুষবে, তবুও না। নিখিল ভয়ে কাছে যায় না। যদি নেহার জ্ঞান ফিরে আসে আর সে নিখিলকে দেখে রিয়েক্ট করে আবার অসুস্থ হয়ে যায়, তখন নিখিল নিজেকে ক্ষমা করতে পারবে না।
হারিয়ে ফেলার ভয়টা প্রতি মুহূর্ত কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ব্যস্ত শহরের গুমোট আবহাওয়া, তবুও এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। দুদিন হতে চলল, নেহার জ্ঞান ফেরেনি। নিখিল সবসময় চুপচাপ থাকে। একজন সুন্দর পরিপাটি ছেলে আয়রনবিহীন শার্ট কোনোদিন গায়ে দেয়নি, চুলগুলো অলস ভঙ্গিমায় ছাড়ানো। হামিদা বেগমের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসে। তার ছেলেটার এই রূপ সে মা হয়ে মেনে নিতে পারছে না। নেহাকে কতটা ভালোবাসে প্রতিটা মানুষ তা কোনোদিন স্বীকার করা হয়নি কারোর। তবে এই 2 দিনে চোখের পানি যেন তার প্রমাণ করতে ব্যস্ত। তাহমিদা বেগমকে সাহস করে দেখতে গিয়েছিলেন সেতারা বেগম। তাহমিদা কিছু বলেনি, চুপচাপ হয়ে বালিশে হেলান দিয়ে বসেছিল শুধু। সেতারা বেগম নিজের সুন্দর পরিবার নিজের হাতে নষ্ট করে দিয়েছে, বেশ বুঝতে পেরেছেন তিনি। 2 দিনে সর্বোচ্চ 20 মিনিটের জন্য নিখিল বাড়ি এসেছিল, তার বেশি তাকে বাড়িতে রাখা যায়নি। আজ এসেছে সবে সেতারা বেগম ডাকলেন তাকে। নিখিল চুপচাপ ঢুকল সেতারা বেগমের রুমে। নিখিলের দৃষ্টি মেঝেতে। সেতারা বেগমের সাথে নিখিলের সম্পর্কটা সবচেয়ে ভালো। প্রতিদিন নিয়ম করে একবার হলেও ফোন দিত, সব খবর নিত বাড়ি এসে। কিন্তু এখন নাতিটা তার দিকে ফিরেও তাকালো না। সেতারা বেগমের শান্ত কণ্ঠ, নেহা কেমন আছো দাদু ভাই? মরে গেলে খুশি হতে তুমি? সেতারা বেগম ভেতরটা কেঁপে উঠলেন। নিখিলের কণ্ঠস্বর ভেজা, বারবার ঠোঁট ভেজাচ্ছে জিভ দিয়ে। তিনি তো কখনো এমনটা চায়নি। নিখিলের হতাশ কণ্ঠ, কেন এমনটা করলে তুমি দাদি? আমার মুখের হাসিটুকু কেড়ে নিলে কেন? আমার জীবনের শান্তিকে তুমি ধ্বংস করে দিয়েছো কেন দাদি? তুমি না চাইতে সবসময় যেন তোমার নাতি সুখে থাকে। তুমি আমার এমন সুখ চাইলে যার জন্য আজ আমি নিঃস্ব। তুমি আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছ। তুমি জানো নেহার কোনো দিন আমার সাথে কথা বলবে না, দূরত্ব চেয়েছে আমার থেকে, আমাকে মুক্তি দিয়েছে। তুমি আমার ভালো চাইতে গিয়ে আমার এত বড় ক্ষতি কেন করলে? নেহা আমার নেহা দাদি। আদুরে বাচ্চাটা নিস্তেজ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি নির্বোধ আহাম্মক কিছুই করতে পারছি না। নেহা না থাকলে শ্বাস আটকে আমি মরে যাব। তুমি আমার কেন এমন সুখ চাইলে? রূপবতী গুণবতী নারী দিয়ে কী করবো আমি? নেহা যেমনই হোক তাকে আমি ভালোবাসি। ভালোবাসা তো এত কিছু দেখেও হয় না। তোমার দোষ দিচ্ছি কেন আমি? ভুল তো আমার। তুমি এত কিছু বলার সাহস তো আমার জন্যই পেয়েছ। আমি তোমাকে বাধা দেইনি, তাই বলতে পেরেছ। তোমাকে আমি সুযোগ করে দিয়েছি, তাই বলতে পেরেছ। ভালোই করেছ। আমার মতো মানুষের সুখে থাকার কোনো অধিকার নেই। তোমার কোনো দোষ নেই। নেহার অবস্থার জন্য দায়ী আমি। শুধু একটাই অনুরোধ, তুমি আর কোনো দিন নেহার বিষয়ে কোনো কথা বলবে না, ওর নামও মুখে নেবে না, নয়তো দ্বিতীয়বার আমি ভুলে যাব আমার সম্পর্ক। 3 দিন পর নেহা চোখ খুলেছে। ডাক্তার কড়াকড়িভাবে শাহ আলম চৌধুরী আর শহীদুল চৌধুরীকে জানিয়েছেন পরবর্তীতে বড় কোনো শক পেলে নেহা স্ট্রোক করতে পারে। খেয়াল রাখতে হবে যেন বেশি উত্তেজিত হয়ে না পড়ে, রেগে না যায়। রেগে যাওয়াটা ওর জন্য বিপজ্জনক। এখন যাতে ফুল টাইম রেস্টে রাখা হয়। নেহা চোখ মেলতে বাড়ির সবাই হুমড়ি খেয়ে ঢুকেছে কেবিনে। নেহা তো উঠেই বালিশে হেলান দিয়ে বসেছে, মুখ ভর্তি হাসি, যেন কিছুই ঘটেনি। আরে তোমরা সবাই এখানে কেন? আমি হসপিটালে এসেছি। কেন বলো তো? বাড়িতে কি রাখতে পারলে না আমাকে? তোমরা জানো না হসপিটাল আমার কতটা অপছন্দের? শাহ আলম চৌধুরী ঢুকতে নেহা মুখ কুচকালো। বড় আব্বু বাড়ি নিয়ে চলো, বাড়ি যাব। বাকি সবাই আমার কথা শুনবে না আমি জানি। শহীদুল চৌধুরী কেবিনে ঢুকলেন। চোখ চিকচিক করছে ভদ্রলোকের, তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, অবশ্যই, আমার মা যখন বলেছে আজকেই বাড়ি নিয়ে যাব। তাহমিদা বেগমের শরীর দুর্বল, তিনি আসেনি হাসপাতালে। মহিলা জানলে হয়তো উড়ে আসতো। সাহারাও আসেনি। সে একা হাতে রান্না করছে, কতদিন বাড়ির মানুষগুলো খায় না। সাব্বির ফোন দিয়ে জানাতে আল্লাহর শুকরিয়া করলেন তিনি। চোখে জল নিয়ে খুশি মনে একা হাতে সবার জন্য রান্না করতে লাগলেন। মনে কোনো হিংসে নেই। কেন তিনি খেটে মরবেন এরকম কোনো ভাবনা নেই। কয়েকদিন যাবৎ তিনিই তো সামলাচ্ছে সব। শাশুড়ির উপর মনক্ষুণ্ণ হলেও ওষুধ খাবার দিতে ভুলেনি। দায়িত্ব পালনও অবহেলা নেই। নেহার অবাধ্য চোখ নিখিলকে খুঁজতে ব্যস্ত। মানুষটি আসেনি, তাকে দেখতে একবারও আসলো না। সাব্বির বেডের এক কোণায় অলস ভঙ্গিতে বসে বলল, নেহা বোন, কসম মাইরি, তুই 3 দিন ধরে যা টেনশনে দিয়েছিস, এত বছরের জমানো পেটের চর্বি 3 দিন না খেয়ে সব উবে গেছে। ডায়েট ফায়েট করা লাগেনি। এরকম মাঝে মধ্যে অসুস্থ হলেও পারিস বোন, ফ্রিতে ডায়েট করা যায়। যেদিন দুম করো আর পিঠে বসে একটা। তোর কি মুখ বন্ধ থাকে না কয়েক মিনিট? ভালোই ছিল, এতদিন তো বকবক থেকে রেহাই পেয়েছিলাম। নেহা অবিশ্বাসের চোখে থাকায় সবার দিক নিয়ে
মুখে জোরে বলে, 3 দিন। নেহার মনে হলো সে ঘুম থেকে উঠেছে, এমন কোনো ক্লান্তি নেই শরীরে। নিজেকে প্রথম অস্বস্তি মনে হয়নি তার। ভেবেছে হয়তো কিছুক্ষণ সে অজ্ঞান ছিল, কিন্তু 3টে দিন কেটে গেছে ইতিমধ্যে। মিহির গেমে নিয়ে কেবিনে ঢুকলো। 3 দিন ধরে অফিসের সব দায়িত্ব তার উপর দিয়ে গেছে অদৃশ্যভাবে সবাই। বলে না আসলেও সবকিছু সামলাতে হচ্ছে তাকে। পরিবারের একজনও কাজ করার পরিস্থিতিতে ছিল না। নিখিলের কথা সে বাধাই দিল। ছেলেটাকে এতটা গুমোটভাবে থাকতে কখনো দেখেনি। তার কাছে নিখিল ভিন্ন অন্য এক সত্তা, যে ভীষণ উদাসীন, যার কাজে কোনো মন নেই। পৃথিবীতে যে নিখিল বলে কারো অস্তিত্ব আছে সেটাই বলতে বসেছিল। মিহিরকে দেখে নেহা হাসি মুখে বলল, কেমন আছেন মিহির ভাইয়া? মিহির চমকালো। তার নিজের কথাটা জিজ্ঞেস করার কথা, আর মেয়েটা উল্টো তাকে জিজ্ঞেস করছে। তুমি কেমন রেখেছো আমাদের? তেমনই আছি। এত টেনশনে রেখেছি আপনাদের? সরি ভাইয়া। বরপাই হিসেবে চকলেট খাইয়ে দিব সবাইকে। সবাই একটু হলেও হাসলো নেহার কথায়। কেবিনের বাইরে দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নিখিল। হামিদা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন। নিখিল চোখ তুলে স্বাভাবিক মনটা জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? নিখিলের চোখ অসম্ভব লাল। দাড়িগুলো বেড়েছে অনেকটা, চুলগুলো কোঁকড়ানো, কপালে ভাঁজ পড়েছে দুটো। ফর্সা ত্বকে মলিনতার ছাপ স্পষ্ট। নেহার সাথে দেখা করে আয় যা। নিখিল জবাব দিল না, উল্টো সেখান থেকে বেরিয়ে চলে গেল। মিহির পিছু নিল তার। ছেলেটা 3 দিন ধরে তার সাথে ঠিকমতো কথাও বলেনি। নেহার অশান্ত চোখ বুঝে নিল, সে জানে মানুষটি আসবে না। তার জন্য নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবে নিখিল? নেহার কোনো অস্তিত্বই নেই নিখিলের জীবনে। আশাটাও ছেড়ে দিয়েছে নেহা। যে যেমন থাকতে চায় তাকে তেমনই থাকতে দেওয়া উচিত। জোর জবরদস্তি কোনো দিনই ভালো কিছু বয়ে আনে না। বিকেলে নেহাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তাহমিদা বেগম ফের মেয়েকে জড়িয়ে কাঁদলেন। কেউ থামাতে পারেননি তাকে। পরীক্ষার মাথার উপর। তার মধ্যে নেহা অসুস্থ, যদিও নেহা বলেছে তার কিছু হয়নি, সে সুস্থ আছে। তাহমিদা বেগম বলেছে দরকার পড়লে পরীক্ষা পরের বছর দিবে। নেহা এবার বিরক্ত। সামান্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করছে তার মা। রাতে খাবার টেবিলে সবাই বসেছে। নেহাকে শতমানা করেও লাভ হয়নি। লাফাতে লাফাতে চলে এসেছে নিচে। নেহা টেবিলে নিখিলকে না দেখে মন খারাপ করলো। মনে হচ্ছে কত বছর দেখতে পায়নি মানুষটিকে, কিন্তু মানুষটি তো তার খবর একবারও নিল না। নিখিল মেহমেদ চৌধুরী একজন সামান্য মেয়ের জন্য সময় কেনই বা হবে? নেহা বৃষ্টির সাথে পড়তে বসেছে। নেহা কথা বলে না বেশি, চুপচাপ থাকে। বাড়ির সবার মধ্যে সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে, শুধু অনিয়ম দুজন মানুষ, নেহা নিখিল। নেহার প্রাণবন্ত সে রূপ আর নেই। সবাই ভেবেছে পরীক্ষা, তাই হয়তো আর ওই দিন যা হলো তারপর থেকে মেয়েটা চুপচাপ থাকে। আগের কথা মনে হলে নেহা যদি অসুস্থ হয়ে যায়, সে ভয়ে কেউ কিছু বলে না। সে তারা বেগম করবন্দি করেছে নিজেকে। সবার সামনে আসলেও নিজেকে ছোট মনে হয় তার। নেহা, তাহমিদের, নিখিল তার সাথে একদমই কথা বলে না। নেহা একবারের জন্য চোখ তুলে তাকায়নি তার দিকে। নেহা ঘুমের ঘোরে প্রায় সময়ও নিখিলকে দেখতে পায়। নিখিল কেন প্রতিদিন নিয়ম করে স্বপ্নে আসে, কিন্তু সামনে আসে না। নেহা নিজের মনের প্রশ্নের জবাব পায় না। খাটের পাশে ঝুঁকে নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নিখিল। এই এতদিন হলো, এত সময় পার হলো, নিখিল নেহার সামনে পড়েনি, আসেনি। ইচ্ছে করে দূরত্ব বাড়িয়েছে। নেহার মুখের এক পাশে আলতো হাতে ছুঁয়ে দিল। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল টুপ করে। নিহারিকা, এই সম্বোধনটা আমি আর করতে চাই না, জানো তুমি? আমি চাই তুমি নক্ষত্র হয়ে ফোটো। নিহারিকা মানে সে কুয়াশার ন্যায় আবছা ঝাপসা কিছু, যে রং চকচকা, তবু তাকে ধরার সাধ্য নেই কারোর। সে থেকে যায় অধরা। আমি তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে চাই, নিজের অস্তিত্বে মিশিয়ে নিতে চাই, সবটুকু ভালোবাসা দিতে চাই। আমি তোমাকে আমার নিকট খোলা বইয়ের মতো প্রকাশ করতে চাই। তুমি কি পড়তে ইচ্ছুক হবে নক্ষত্রের রাত? নিহারিকা থেকে বেরিয়ে এসে আমাকে একটা নক্ষত্র ভরা রাত উপহার দেবে অবুঝ পাখি? তুমি কি কোনোদিন আমাকে চাইবে না? এতটা খারাপ মনে হয় নিখিলকে? একবারও ডাকলে না কেন? তুমি ডাকলে আমি সব কিছু ছেড়ে চলে আসব, সব। তুমি একবার ডাকো না লক্ষ্মীটি, ডাকবে না বলো? এত অভিমান জমাতে নেই তো। তুমি জানো না অভিমান বাড়ায় দূরত্ব, সীমারেখা। নিখিল উঠে দাঁড়ায় চুপচাপ। তার নির্গুম রাতের সাক্ষী অন্ধকার রুমের দেয়াল, নেহার নিঃশ্বাস, নিস্তব্ধ চাঁদ, জ্যোৎস্নাবিহীন কোনো রাত। নেহাকে রোজ রাতে নিয়ম করে দেখে। সারাদিনের দূরত্ব সবটুকু গুটিয়ে এসে বসে পড়ে মেয়েটার সামনে। মেয়েটার অজান্তে ঘুম সন্তর্পণে নিখিল পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায়। তার এক হাত টেনে ধরে
ধরেছে নেহা। নিখিল চমকে উঠল। নেহা ঘুমায়নি এখনো, জেগে আছে। নিখিল তাকালো পেছনে, নেহার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। তার মানে ঘুমাচ্ছে। তাহলে হাত টানলো কি করে? নিখিল তাকালো নিজের হাতের দিকে, বাঁধন খুবই আলগা, তার মানে ঘুমের ঘোরে ধরেছে। নিখিল কান পেতে শুনলো নেহা বিড়বিড় করে কিছু একটা বলছে, চোখ পিটপিট করছে, স্বপ্ন দেখছে হয়তো। নিখিলের আগ্রহ জাগলো কথা শোনার। মেয়েটার কণ্ঠ কতদিন শোনে না। আপনার প্রতিদিন স্বপ্নে কেন আসেন নিখিল? আমার মনে হয় আপনি এত কাছে, আমি আপনার নিঃশ্বাস শুনতে পাই, কিন্তু আপনাকে ছুঁতে পারি না। এভাবে দৌড়ে ছুটে পালিয়ে যান কেন? আমি কি রাক্ষসী? আপনাকে খেয়ে ফেলবো নাকি? আর আসবেন না বলছি, আমি রাগ করেছি আপনার উপর। বিড়বিড় করে কথাগুলো বলল, কণ্ঠ অস্পষ্ট, তবুও নিখিলের মনে হলো সে স্পষ্ট শুনতে পাচ্ছে সব। নেহার ঘুমের মাঝে নাকের ডগা তিত্তির করে কাঁপল, ঠোঁট কাঁপালো কিছুটা। আপনি আসুন একবার, শুধু একবার, আমি আপনাকে একটু দেখতে চাই নিখিল ভাই। কতটা আকুলি আবেদন। নিখিল আবার বসে পড়ল, নেহার দু গালে নিজের শক্ত হাত রাখলো খুব আদুরে ভঙ্গিতে। কপালে কপাল ঠেকিয়ে দিল নিখিল। নেহা নড়ে চড়ে উঠল এবার। নিখিল সরল না, আলতো করে ঠোঁট ছোঁয়ালো নাকে। মেয়েটা কেঁপে উঠল রীতিমতো। হুট করে নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলে, ঘুমের ঘুরে ভেবে নেশাধরা কণ্ঠে ডাকিস না নেহা, আমি এক তৃষ্ণায় কাতর পাখি, পথিক। তুই এক গভীর কুয়া, আমি ঝাঁপ দেওয়া থেকে নিজেকে আটকাতে পারবো না। নিজের সর্বনাশে ভেবে ডেকে আনতে নেই অবুঝ পাখি। সাব্বির পানি বের করছে ফ্রিজ থেকে। নিখিল কি স্পষ্ট দেখেছে নেহার রুম থেকে বের হতে। জেরিন ওই সময় সিঁড়ি বেয়ে নামছে। সাব্বির জেরিনকে দেখে বলল, রাতের বেলা তুই এখানে কি করিস জেরিন বোন? তোর আর তোর বউয়ের রোমান্স করাতে বা হাত ঢুকাতে এসেছি। ভুল মানে বড় একটা মিস্টেক করলে তুই বড় আপা। কথাটা তুই নিখিল ভাইকে বললেও পারতি। বাইরে কি দিয়ে বানাইছে খোদা, আমাকে নেহা বোন কত সুন্দর সুইটার। নিখিল বাইরে দেখ, বউরে রাইখা আলাদা থাকে। আহ, কষ্ট। এদিকে আমি সিঙ্গেল বউ। বউ থাকলে তো বউ রেখে রুম থেকে বের হতাম না আমি। নিজের বউরে দেখতে পাই আমার রাতের বেলা চোরের মতো ঢুকে। কি কপাল, কি কপাল। জেরিন সাব্বিরের হাত থেকে পানির বোতল ছিনিয়ে নিয়ে বলল, যা যা, সাহস থাকলে ভাইয়াকে গিয়ে বল, যত সব আজাইরা কথা। নেহা ডকডক করে এক গ্লাস পানি সাবার করেছে। নিখিল ওর মুখ দুহাতে ধরার পরে ঘুম ছুটে গেছে। অবিশ্বাস্য ঘটনা বুঝতে পেরে চোখ খোলার সাহস হয়নি। নিখিল ভাই ওকে চুমু দিয়েছে। কথা ভাবতে কেঁপে উঠল সর্বাঙ্গ। কানের কাছে কি বলল এসব? নিখিল ভাইকে নেহা রেখেছে? সজ্ঞানে তো এটা করেনি নিশ্চিত। নেহা বুদ্ধিশূন্যের মতো বসে রইল সারাদিন। যে মানুষ একবার সামনে আসে না, সে রাতে এসে চুমু দিচ্ছে। নেহার রাগ লাগলো নিখিলের উপর। মনে মনে একবার বলল, বিরক্তিকর পুরুষ, 20 দিনে একবারও সামনে আসলি না, এখন এসে কি প্রমাণ করতে চাস? তোর চুমু তুই রাখ খচ্চর বেটা। একবার পাই সামনে, আমাকে এড়িয়ে চলার স্বাদ একদম মিটিয়ে দেব। কিছু বলি না দেখে কি পেয়ে বসেছে। চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি তোর। বিয়ে করে তামসা শুরু করেছে সব কিছুতে আগে আগে। নেহা কেন বলবে? তোর মুখ নিয়ে এসে বলতে পারস না নেহা তোকে দেখতে ইচ্ছে করছে আমার? তা পারবে কেন, ভোতা আলু একটা। পরীক্ষাটা শেষ হোক শুধু, নেহা হারে হারে তার অধিকার বুঝে নিবে। মেঘবালিকা, আপনার পড়াশোনাকে আমার এখন হিংসে হচ্ছে। আমাকে 5 মিনিটও সময় দিচ্ছেন না আপনি। কেন এত অবিচারে প্রেমিক পুরুষটার উপর? আপনি দিন দিন পাষাণ রমণীতে পরিণত হচ্ছেন কেন? মিহি, তুমি থামবে? না, পরীক্ষা দেওয়ার পর আমি তোমাকে ছাড়বো না একদম। বলে দিলাম, জোর করে হলেও তুলে নিয়ে আসবো। কবে আসবে বৃষ্টি? আমি কিন্তু বড্ড অধৈর্য। কোনোদিন আসবো না, মেরে ফেলবো আমি তোমাকে। আসবো না বললেই হবে নাকি? এখন আসো। এখন মানে? এখন? উফ মেহের, তুমি কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা। এখন বারান্দায় আসো, আমি দেখবো তোমাকে। কতদিন ধরে আমার চোখগুলো অভুক্ত তুমি জানো? পারবো না, প্লিজ যান না, কেঁদে ফেলবো এবার আমি। আমি দম আটকে মরে যাই, এটা চাও তুমি? বৃষ্টি ততক্ষণে বারান্দায় এসে দাঁড়িয়েছে। মিহির দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। জ্যোৎস্নার আলোতে আলোকিত চারপাশ। মিহিরকে দেখে হাসলো বৃষ্টি। পাগল, তোমরা 2 বান্ধবী মিলে আমাদের 2 বন্ধুকে ওটাই তো বানাতে চাচ্ছ। মানে বদ্ধ উন্মাদ। প্রেমিকার জন্য হলে না হয় লোকচক্ষুতে তুমি বদ্ধ উন্মাদ, প্রেমিক তুমি জড়ো হওয়ার নেই, উন্মাদ হও। আমি শান্তির পরশ হয়ে নামবো তোমার বুকে। পরীক্ষার দিনটা অবশেষে আসলোই। বৃষ্টি নেহাকে সবাই মিলে দোয়া করেছে। বৃষ্টি গিয়ে সেতারা বেগমের থেকে দোয়া নিল। সবাই জানে নেহা যাবে না। মেয়েটাই কদিনে একবারও সেতারা বেগমের সাথে কথা বলেনি। নিখিল নেমেছে সিঁড়ি বেয়ে। সেদিনের পরে প্রথম নেহার সামনে এসেছে স্বেচ্ছায়।
নেহা একবারও তাকালো না। বৃষ্টি গিয়ে বাইরে থেকে দোয়া নিল। বাড়ির সবাই আজ করতে পেরেছে নেহা নিখিলের নীরব যুদ্ধ। সেতারা বেগম পা বাড়ালেন রুমে যাওয়ার জন্য। পেছন থেকে ডেকে উঠল নেহা, আমাকে দোয়া করবে না দাদি? চলে যাচ্ছ কেন? বাড়ির সবাই ভূত দেখার মতো চমকে উঠল। নেহা নিচ থেকে গিয়ে পা ছুঁয়ে ফেলল। এই মেয়েকে দিয়ে এই কাজটা কখনো করানো যায়নি, আজ নিচ থেকে পা ছুঁয়েছে। সেতারা বেগমের চোখ ছলছল করে উঠল। কেঁদে দিলেন বৃদ্ধা। নেহা হাসল শুধু। সেতারা বেগমকে নিচ থেকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন তুমি? তুমি তো দেখছি বেশ দুষ্টু হয়ে যাচ্ছ বুড়ি। পরীক্ষার আগে কেঁদে কেটে সাগর বানিয়ে দিয়ে আমার পরীক্ষার খাতা যাতে বেসে যায় সে তার করছ? সে তারা নিজে নেহাকে জড়িয়ে ধরে বললেন, আমার মাফ করে দিস বোন, আমি ভুল করছি। সবাইরে কত কষ্ট দিছি আমি আসলে ভালো দাদি, ভালো শাশুড়ি হতে পারি নাই। তোদের সবাইকে কত কথা শোনাই আমি। সে তারা বেগম ভুল হলেও আগে ক্ষমা চাইতে পারতেন না, আজ একটা হাঁটুর বয়সে মেয়ের কাছে ক্ষমা চাইল? নেহা সুন্দর করে হেসে বলল, বোনের থেকে ক্ষমা চাইতে হয় না বুঝলে, এত কিছু মনে রাখতে নেই। এখন চটপট দোয়াটা করো, আমরা যাই। সেতারা বেগম দোয়া করলেন মন থেকে। এক মাসে নিজেকে আলাদা রেখে কম কষ্ট পাননি তিনি। একাকিত্বের মতো বড় শাস্তি আর কি হতে পারে? সবাইকে বিদায় দিয়ে বের হওয়ার আগে বৃষ্টি নেহাকে বলল, সত্যি দাদির প্রতি তোর আর কোনো রাগ নেই? প্রথমেও ছিল না, এখনও নেই। আর জানিস না, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা বেশি দিন নিজের কাছে পুষে রাখতে নেই। এগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায় অবহেলায়, অযত্নে। নিখিল পুরোটা সময় তাকিয়েছিল নেহার দিকে। কথাটা নিখিলকে উদ্দেশ্য করে কেন বলল নেহা? কি বোঝাতে চাইল মেয়েটা? ভালোবাসাটা হারিয়ে যায় অবহেলায়? তবে কি নেহা হারিয়ে যাবে নিখিলের জীবন থেকে? রাস্তায় আজ ভরপুর গাড়ি, ট্রাফিকের অবস্থা বরাবরের মতোই বিদঘুটে। দলে দলে ছুটে চলেছে শিক্ষার্থীরা, পাশাপাশি তাল মিলিয়ে হাঁটছে তাদের বাবা মা, ভাই বোন কিংবা পছন্দের মানুষ। মনোযোগ দিয়ে এসব দেখতে ব্যস্ত নেহা। বৃষ্টি কিছুটা চিন্তিত। পরীক্ষার আগে একটু বিচলিত হওয়াটা স্বাভাবিক। তাদের সাথে যাচ্ছে সাব্বির, জেরিন। বড়রা সবাই আসতে চাইলেও ওদের মানা করে দিয়েছে। ওরা অযথা ভিড় করে কী লাভ? এমন তো নয় পরীক্ষা তাদের উপর নির্ভর করে, এতদিন যা পড়ছে তার উপরে ভিত্তি করে সব হবে। নেহার একটু মন খারাপ, জানে সে পাষাণ হৃদয়ের মানুষই তার কথা ভাবে না। তারপরও মন কেন বারবার এই মানুষটিকে চায়। পরীক্ষা নিয়ে একটু দুশ্চিন্তা নেই নেহার, সে ভীষণ উদাসীন আনমনা। রাস্তায় ট্রাফিক লাইট দেখছে, চুপচাপ। সাব্বির ওদেরকে সাহস দিতে নানান কথা বলছে। নেহা নিজ মনে বলে ওঠে, যদি বাঁচবেই না প্রণয় বিনা, তবে কেন সুদ তোলো এই বেহায়া মন? গাড়ি এসে থামলো কলেজের গেটে। নেহা বৃষ্টি সিট একসাথে পড়েছে বলে দুজন বেজায় খুশি। গেট পেরিয়ে ঢুকেছে অনেক সময়, বাকি আরও কিছুটা। ট্রাফিকের কথা চিন্তা করে সময়ের আগে বেরিয়েছে ওরা। নেহা গেটের একপাশে তাকিয়ে দেখলো মিহির দাঁড়িয়ে। বৃষ্টি এখনও তাকে দেখতে পায়নি। নেহা বৃষ্টিকে খোঁচা মেরে বলল, দেখো দেখো বৃষ্টি, তোমার প্রেমিক সাহেব চলে এসেছে। তোমার পরীক্ষাতে আবার জাক্কাস হবে। বৃষ্টি মুখ ভোতা করে বলল, ভাইয়াও আসে। বৃষ্টির মুখ থেকে কথা কেড়ে নেহা বলল, মিহির ভাইয়ের তো প্রেমিকা আছে, তাই সে এসেছে। তোর ভাইয়ের এখানে কে আছে তার জন্য সে আসবে? নেহা বৃষ্টিকে মিহিরের সাথে কথা বলার জন্য ছেড়ে সামনে যাবে, তখন শক্তপোক্ত কিছু একটার সাথে গিয়ে ধাক্কা খায়। নেহা নিজের নাক ঘষে অনবরত। কোন খাম্বা চলে আসলো সামনে। পরীক্ষার আগে মেজাজটাই দিল খারাপ করে। নাকটা মনে হয় ভেঙে গেছে এবার। নেহার বিরক্তিতে কুঁচকে যাওয়া মুখশ্রী একবার দেখল কেউ, খুব মনোযোগ দিয়ে। নেহা নাক ঘষা বাদ দিয়ে সামনে থাকা মানুষটাকে দু চার কথা বলার জন্য মুখ খুলল। নেহা হা হয়ে তাকিয়ে আছে, কিছু বলতে যেন ভুলে বসেছে। নিখিল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। নেহার দিকে তাকিয়ে চমৎকার হাসলো। বৃষ্টিকে করা তোর প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি তোকে নেহা। মিহিরের এখানে প্রেমিকা আছে, আর আমার আছে বউ। নেহা থমকালো। নিখিল তাকে বউ বলে সম্বোধন করলো। নেহা ভেবেই নিয়েছে নিখিল তাকে এতদিন ইগনোর করেছে, এখন সে আর ছেলেকে এত সহজে পাত্তা দেবে না। নেহা সব কথা বলে চট করে বলল, আপনার বউর কাছে আসেন, না হয় পর নারীর কাছে আসেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি বারবার আমার নাকের ওপর হামলা চালাচ্ছেন কেন, ওটা আগে বলুন। সাব্বির সরু চোখে তাকালো। এতক্ষণ প্রেমিক যুগলদের প্রাইভেসি দিতে কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। সাব্বির জেরিনের হাত টেনে এনে বলল, জেরিন বোন জলদি চল, রহস্যের গন্ধ পাচ্ছি। জেরিনের মতামত নেওয়ার প্রয়োজন সাব্বিরের কোনো কালেই পড়ে না। সে টেনে হিঁচড়ে নিয়ে আসে।
মুখে বলে এটা নাকি ফর্মালিটি, তাই একবার বলেছে। মিহিরের সাথে কথা রেখে বৃষ্টি এদিকে তাকালো। মিহিরও সবার উৎসুক দৃষ্টি তোপের মুখে নিখিল। মিহির সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলো, কি করেছে গাধাটা? নেহার সোজা সাপটা জবাব, আর বলবেন না মিহির ভাইয়া, উনি একটা ডাকাত। রাত দুপুরে রুমে ঢুকে আমার নাকে হামলা চালিয়েছে। তার উপর আবার এখন পারলে আমার নাকটা ভেঙে হাতে ধরিয়ে দেয়। এত কিসের শত্রুতা আমার নাকের উপর ওনার? নিখিল ভরকালো। তার মানে? নেহা তখন সজাগ ছিল? নিখিল সরু চোখে তাকে প্রশ্ন করলো, তার মানে তুই রাতের বেলা সজাগ ছিল এদিন? না, কিন্তু একটা আলুর বস্তা যদি কোনো মানুষের উপর এসে পড়ে তো সজাগ হওয়াটা স্বাভাবিক। নিখিল চোখ রাঙানি দিয়ে বলল, তুই আমাকে আলুর বস্তা বলেছিস নেহা? তোকে আমি। নিখিল ধরার আগে নেহা কেটে পড়েছে, সাথে বৃষ্টিও গেল। গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল ওরা। মেয়ে চেপে ধরেছে নিখিলকে। শালা ডুবে ডুবে জল খাচ্ছে, তাকে কিচ্ছু জানাবে না। নিখিল ভাবলেহীনভাবে চুপ রইল। এদিকে সাব্বির জেরিন মিহির মিলে বক বক করছে। নেহার পরীক্ষা শেষ হয়েছে দীর্ঘ 1.5 মাস পর। এর মধ্যে পড়াশোনার প্র্যাকটিক্যাল খাতা লিখতে লিখতে জীবনের 12টা বেজে গেছে দুজনের। আজ থেকে শান্তি বলে শান্তি। নেহা তো খুশিতে 2-4টা লাফ দিয়ে নিয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ। কেন্দ্রটা ওদের কলেজের পরের কলেজে পড়েছে, বাড়ি থেকেও কাছে, তাই কেউ নিতে আসার কথা না। নেহা বৃষ্টি তাই কথা বলতে বলতে আসছে। নেহা কৌতূহল সুরে বলছে, কি বলবো তোকে? ওই ছেলেটা তো পুরো কার্টুনের মতো দেখতে। কি যেন বলছিল বারবার? আমার বাবা কিন্তু শহরের মেয়র। আমার সাথে ভাব নিও না শালা ব্যাঙের মাথা। তোর দিকে তাকাইব কোন মাইয়া, যেই না আমার চেহারা নাম রাখছে পাবেল। থুরি থুরি পেয়ারা। নেহা খিলখিলিয়ে হাসছে। বৃষ্টিও তার সাথে তাল মিলিয়েছে। বৃষ্টি আবার হাসতে হাসতে বলল, ভাইয়া যদি জানে এই ছেলে তোকে প্রপোজ করেছে, ভাব তখন কি হবে? তোর ভাইয়ের আবার কি হবে? আমি তো রাজি হয়ে যাইনি। আর তোর ভাই নিজস্ব প্রেমিকা রেখে আমার ব্যাপারে এত নাক গলাতে যাবে কেন? আই থিঙ্ক ভাইয়া তোকে ভালোবাসে। মাথা খারাপ তোর? অতিরিক্ত গরমে তুই পাগলের প্রলাপ বকছিস বোন। দুনিয়া উল্টায়া পাল্টায় যাইব। আচ্ছা ধরলাম তোর কথা সত্যি, কিন্তু কোন ভিত্তিতে কথা বলছিস তুই? ওই দিন তুই অসুস্থ হওয়ার পর ভাইয়া প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। ভাইয়ার কি বেহাল দশা হয়েছে তা শুধু আমরা জানি। টয়াকে এমন মার মেরেছে, ওই মেয়ে যাওয়ার আগে মায়ের পা ধরে বসেছিল কতক্ষণ। দাদির সাথেও তো কথা বলা বন্ধ করে দিয়েছে। হসপিটালে তোর জ্ঞান ফিরছে না দেখে ডাক্তারকে পেটাতে গিয়েছিল। আর টয়াকে বারবার চিৎকার করে বলেছিল, তুই ভাইয়া জীবনের প্রথম ও শেষ নারী, আর কেউ কোনোদিন আসবে না, আসতে পারে না। নিখিল শুধু নেহা হাঁটা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। ওর মনে হলো শুনতে কোথাও ভুল হচ্ছে। নিখিল ভাই এসব বলেছে? ওর জন্য এতটা উতলা? তাহলে সুস্থ হওয়ার পর একদিনের সামনে আসলো না কেন? এত দূরত্ব কেন রেখেছে? নেহা চেঁচিয়ে বলে উঠল, কি বললি তুই? বৃষ্টি জানে নেহার এমন করাটা স্বাভাবিক। মেয়েটা 4 বছর ধরে ভালোবাসে তার ভাইকে। জীবনের প্রথম বসন্তে এসেছিল নিখিলের অদৃশ্য হাত ধরে। তারপর থেকে একটু একটু করে ভালোবাসা জমিয়েছে, অনেক অনেক রঙের স্বপ্ন জমিয়েছে। ভালোবাসা কত সুন্দর, নেহার থেকে শিখেছে বৃষ্টি। মেয়েটার গোপন করার অগাধ ক্ষমতা আছে, না হয় তার এত বুঝদার ভাই এই নিখুঁত ভালোবাসা টের পেয়ে যেত খুব সহজে। নেহার প্রতিটা অনুভূতির সাক্ষী বৃষ্টি। ভালোবাসার মানুষটা যখন নিজেকে ভালোবাসে এটা জানার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো স্থির থাকতে পারে না। নেহা তবদা খেয়ে গেছে। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে অধিক সুখে আনন্দে আর সে পাগল হয়ে যাবে। প্রজাপতির মতো নিচে উঠল তনুমান। মেয়েটা খুশিতে কেঁদে দিয়েছে। বৃষ্টি আজ তাকে থামালো না। সুখের যন্ত্রণা মানুষের জীবনে কম আসে, সেই যন্ত্রণায় নিজেকে পুড়িয়েও যেন তীব্র সুখ পাওয়া যায়। মন গালে চায়, কেউ কেউ উড়ে উড়ে বলে বেড়াচ্ছে তারা পেয়েছে, খুঁজে পেয়েছে কোনো স্বর্গীয় সুখ। নেহার চোখের জল মুছে নিয়ে বলল, আমি কেন বিশ্বাস করব? তোর ভাইয়ের মুখ নেই, নিজে একবার এসে বলতে পারলো না আমাকে? সবার সামনে নিচে কুদে বলার কি দরকার? যাকে বলা দরকার তাকে তো বলেনি। ভালোবাসা নিয়ে বসে থাকুক তোর ভাইয়ের সাথে, আমার আর কিচ্ছু নাই। ডিভোর্স দিয়ে দিব শয়তানটাকে, অসভ্য লোক। এত যখন ভালোবাসা মুখে বলতে পারে না, ওনার মুখে কি কেউ কষ্টি পাটকে দিয়েছে নাকি? যত সব। নেহা খুশি, ভীষণ খুশি। তারপর নিখিল না বলা পর্যন্ত নিখিলকে নিজ থেকে কিছু বলবে না। বেটাকে এমন পেঁচে ফেলবে না বলে কোথায় যায় দেখে নেবে নেহা। নেহা হন হন করে হাঁটতে লাগলো। কোথা থেকে উড়ে এসে এক ছেলে ওদের দুজনের সামনে দাঁড়ালো। এত সে মেয়র ফেয়রের ছেলে পাবেল। তারা প্রায় বাড়ির সামনে চলে এসেছে। এলাকায় মানুষজন দেখলে কি ভাববে? বৃষ্টি নেহা দুজন মুখ চাওয়া চাওয়াই করলো।
উটকো ঝামেলাটা আসলো কেন হঠাৎ? পাবেল তার উস্কো খুস্কো চুল গোলাতে হাত চালালো। বাইকের পাশে দাঁড়িয়ে তার আরেক বন্ধু নেহার সামনে এগিয়ে দিল এক গুচ্ছ লাল গোলাপ। নেহার নাকের ডগায় তেজ বিরক্তির সীমা আকাশ ছুঁই ছুঁই। এই ছেলে নির্লজ্জের মতো বারবার সামনে চলে আসো কেন? তোমাকে না না করেছি না আমি একবার? কথা কানে ঢুকে না? ছেলেটা নেহার হাত চেপে ধরল আচমকা। এরকম হওয়াতে বৃষ্টি নিজেও কিছুটা ভয় পেল। আশেপাশে সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আজকাল এসব অহরহ হচ্ছে। লোকগুলো ভেবেই নিয়েছে প্রেমিক প্রেমিকার মামলা। আমার বাবা মেয়েও চাইলে তোকে তুলে নিয়ে যেতে পারে, তুই জানিস? আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? নেহা বিদ্রুপের সহিত হাসল। ঋণিজিনী কণ্ঠে জঙ্কা তুলে বলল, তোর বাপ মেয়র, কিন্তু তুই ভাবখানা এমন দেখাচ্ছিস তুই নিজে মেয়র। শালা চুনোপুটি কচু কচু করবি তুই আমার। বৃষ্টি চেঁচিয়ে বলল, নেহা থাম তুই। এই পাবেলোর হাত ছাড়ো, না হয় বলে দিচ্ছি তোমার এই হাত আর পরের দিন খুঁজে পাবে না। নেহা একটা ঝাড়া মেরে পাবেল থেকে হাত ছাড়িয়ে নিল। হাত উঁচিয়ে চড় মারতে গিয়ে নামিয়ে ফেলল। হঠাৎ করে গদগদ ছুড়ে বলল, আরে পাবেল, কি করি বলো তো ভাই? কিছু মনে করো না আমার কথায়। তোমার দেওয়া ফুলগুলো তো কোনো দোষ করেনি, এগুলো আমি নিতে পারি। তবে একটা কথা, তুমি ভাবো জোর করে কি কিছু হয়? তুমি আমার পছন্দ করতে পারো, আমি তো করি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? নেহা যেন প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। আহা, এখন তো পাবেল নামক শত্রুটাকেও বাসায় দাওয়াত করে খাওয়াতে ইচ্ছে করছে তার। নেহার কণ্ঠস্বর কিছুটা ভাড়ল, লাজুক লাজুক ভাব ফুটিয়ে তুলল। মুখের সবিলীলায় সহজ স্বীকারোক্তি। আমি কাউকে পছন্দ করি বললে ভুল হবে। আমি একজনকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। বৃষ্টির ঠেঁটার মতো দাঁড়িয়ে দেখছি সব। নেহাই ছাগলটার সাথে ভালো করে কথা কেন বলছে হঠাৎ বুঝে আসছে না তার। নেহার কথা শেষ হতে গম্ভীর কণ্ঠটা শোনা যায়, কাকে ভালোবাসিস তুই? নিখিলের কপালে ভাঁজ, কপালের দুপাশের রগ ফুলে ফেঁপে উঠেছে, শার্টের হাতা গোটানো, মুখের হাবভাব বলে দিচ্ছে রাগের টইটুম্বর অবস্থান। কালো রঙের শার্ট পরিহিত রাগান্বিত যুবকটির উপর আবারও প্রেমে পড়ল নেহা। চোখ বন্ধ করে একবার নিজের হার্টবিট শুনে নিল, মনে মনে একবার বলে নিল, আপনি এত গুড লুকিং কেন নিখিল ভাই? এই রূপের জালে আমাকে ফাঁসিয়ে দেন কেন বারবার? মন চায় তো টুপ করে গিয়ে ফেলি। আপনাকে রাগিয়ে দাও তো আজকে থেকে কেবল শুরু। ঠোঁট কামড়ে একবার হাসলো নেহা। নেহার হাসি দেখে নিখিলের মেজাজ বিগড়ে গেল। এগিয়ে আসলো আরও 2 কদম। বল কাকে ভালোবাসিস? নেহা বাবলিহীন কণ্ঠে বলল, আপনি কাকে ভালোবাসেন ওটা কখনো জানতে চেয়েছি আমি? আমারটাও বলবো না আমি। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, ফুলগুলো হাত থেকে ফেল বলছি। না, আপনার কথা কেন শুনবো আমি? কে হন আপনি আমার? বাড়ি এসে জানাচ্ছি, এখন এখান থেকে যা। নিখিলের কণ্ঠে আগুন ধরেছে যেন। নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, বৃষ্টি, বাড়ি যা বলছি। বৃষ্টি নেহার হাত ধরে এক প্রকার দৌড়ে লাগালো। নেহা তো হাসতেছে, মিটি মিটি হেসেই চলেছে সে। ইস, মুখ্যম একটা কাজ করেছে আজ। নেহাকে এত টেনশনে হাসতে দেখে বৃষ্টি বিরক্ত। বাড়িতে এসে ভাইয়া যে কী করবে কে জানে। তুই থামবি? ভাইয়ের সামনে এত কিছু কেন বললি? কি পরিমাণ রেগেছে? রাগাতেই বলেছি। তোর কি মনে হয় হঠাৎ করে পাবনা ফেরত রাগেটার সাথে আমি এমনি এমনি ভালো করে কথা বলেছি? মোটেও না, তোর ভাইকে দেখেই তো করেছি। এবার বুঝুক কেমন লাগে। ইস, ভেবে ভালো লাগছে। আমি কাকে ভালোবাসি এটা জানতে তোর ভাই একদম ছিঁড়ে চ্যাপটা হয়ে যাবে। আমিও বলবো না, দেখি কতটা ভালোবাসা তোমার ভাইয়ের। ভাবছি ভাইয়া পাবেলটাকে কি করে। যা খুশি করুক, পরীক্ষা শেষ, এবার চিল কর। তোর ভাইয়ের কথা একদম বলবি না। একটা জাতা 26 জেরিন রোগ মনোযোগ দিয়ে পরীক্ষার হলে কোথায় কি ঘটেছে, কোন স্যার সুন্দর, কোন ছেলে কোন মেয়েকে প্রপোজের প্রস্তাব দিয়েছে সব শুনছে। নেহা হাত নাড়িয়ে নাড়িয়ে সব ব্যাখ্যা করছে। মাঝে মধ্যে বৃষ্টিও তার সাথে তাল মেলাচ্ছে। রূপ বলে উঠল, তোমরা পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে সুন্দর স্যার খুঁজে বের করেছ? পাশ করতে পারবে তো নাকি? আমি তো খাতা ছাড়া কিচ্ছু চোখে দেখি না পরীক্ষার সময়। নেহা নাক ছিটকালো। রূপ, তুই তো ব্রিলিং কেন? ব্রিলিং করলে হইলি আমার ভাই। এত এত ভালো কথায় তুই আবার পড়াশোনার পাশ ফেল ঢুকালি কেন? তোকে না আলোচনায় আনাই উচিত না। তুই একটা লস্ট প্রজেক্ট, তোর দ্বারা কোনো প্রেম টেম হবে না জীবনে। সাব্বির ভাব নিয়ে বলল, রোফ, বড় ভাইয়ের থেকে কিছু শেখ। 22 বছর জীবনে 25টা প্রেম আমার। যে নাকচ করে বলল, ভুল কইছত, তুই কালকে না কইছত পারলো মোট 24টা। শালা তুই একটা হারামি। এমনি কত লাগে তোর? আবার বালা বালা রৌফটাকে নষ্ট বানাতে চাচ্ছিস। নেহা থামিয়ে দিয়ে বলল, আহ থামো তো, আসল টপিক তো এখনও বলি নাই। ম্যাজিস্ট্রেটটা কি জোশ ছিল,
কি বলবো, বৃষ্টি আপাও বলেছে হ্যান্ডসাম ছিল। সাব্বির ছিছি করে উঠল। তারা দুইটাই না বিবাহিত। আমার এমন সুন্দর সুদর্শন ভাইগুলার রাইখা বুড়া ম্যাজিস্ট্রেটের দিকে নজর কেমনে দিলি? রূপ চোখ ছোট ছোট করে বলল, বিবাহিত তো শুধু নেহা আপু, বৃষ্টি আপু জামাই কই পাইলা? নেহা কথা ঘুরাতে ছট করে বলল, বড় মা তুমি কি আমাদেরকে নাচতে দিবে না? পপকর্নটা ভেজে দাও, রূপকে পাঠাচ্ছি, ওর কাছে দিও। রূপ ভাই যা নিয়ে আয় সোনা ভাই আমার, তোকে চকলেট কিনে দিব। রূপ বলল, না না, চকলেটে কাজ হবে না, জল রং কিনে দিতে হবে। ওকে ওকে ডান। রূপ উঠে যেতে নেহা সাব্বিরের উদ্দেশ্যে বলল, দিয়েছিলে তো ফাঁসিয়ে? বৃষ্টি হাস্যজ্জ্বল কণ্ঠে বলল, আরে তোমরা তো জানোই না, নেহাকে একজন পছন্দ করে, স্বয়ং মেয়রের ছেলে। বাবাকে প্রেম লাল গোলাপ সহিত হাজির, দুবার প্রস্তাব দিয়েছে। সাব্বিরা হাজার করে বলল, না না, এটা হতে পারে না। নেহা বোন, তুই রাজি হয়ে যাসনি তো আবার? আমার একটা মাত্র বড় ভাইয়ের কি হবে এবার? নেহা মুখ বাঁকালো। জেরিন সাব্বিরের সাথে তাল মিলালো। নেহা বলে উঠল, এমন ভাব করছো যেন তোমার ভাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাকে না পেলে ইহজগৎ ত্যাগ করবে। সে তো দু চোখে দেখতে পারে না আমাকে, দেখলে না অসুস্থ হয়ে মরে যাচ্ছিলাম, তবু একবার কথা বলতে আসেনি। সাব্বির কপাল চাপড়ালো, হতাশ কণ্ঠে বলল, তোর দুঃখটা বুঝতে পারতেছি আমি নেহা বোন, কিন্তু বিশ্বাস কর ভাইয়া তোর সামনে আসলে কিছু বলে না। তুই যেদিন হাত কেটেছিলি সেদিন যা করেছিল কি বলবো, কি সুন্দর প্রেম নিবেদন করেছিল। নেহা চোখ বড় বড় করে তাকালো। জেরিনও মাথা ঝাঁকালো, যার মানে সত্যি এসব? নেহা মন খারাপ করে বলল, তোমরা বললে আর কি হবে, কোনোদিন তো মনে হয় না স্বীকার করবে। জেরিন বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তিনজন উৎসুক হলো শোনার জন্য। নেহা, তুই বলবি তুই ভাইয়াকে ছেড়ে দিতে চাস বা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাস। ভাইয়া যেহেতু তোকে ভালোবাসে, তোকে কোনো মতেই যেতে দিবে না। আর এই কয়দিন তুই ভাইয়াকে এড়িয়ে চলবি, এমন ভাব তার প্রতি তোর কোনো ফিলিংসটাই নেই। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের একজন অন্তত বড়দের সাহায্য নিতে হবে। তোমার প্ল্যান শুনে এখনই কমে চলে যাচ্ছি আমি। তোমার ভাই যদি টের পায় না, সবগুলো চর আমার বেচারার গালে মারবে। সাব্বির সাহস জুগিয়ে বলল, আরে নেহা বোন, আমি আছি না, সব দোষ নিজের গায়ে নিয়ে নেব। আমরা তো ভাইয়াকেই হেল্প করছি নাকি? এখন বড়দের মধ্যে বড় আব্বু আমাদের সাহায্য করতে পারে। জেরিন বৃষ্টি সমানে চেঁচিয়ে বলে, কি আব্বু? আর মানুষ পেলে না তো কি আমার বাপের কথা কইতাম? শুধু বড় আব্বু ছাড়া বাকি সব তো ভাইয়ার ভক্ত, বাকিরা বললে মানবে না। যা তুই গিয়ে তাহলে আব্বুকে বল। আমি না, নেহা বোন বলবে। নেহার করুণ কণ্ঠ, আমাকে কেন ফাঁসাও এসবে? চল চল, এখনই ভাইয়া আসার আগে শুভ কাজ সেরে ফেলি। সবাই মিলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। শেষে নেহা। নিখিল জোরে নেহার নাম ধরে ডেকে উঠল। নেহার অন্তরাত্মা টুটু করা শুরু করেছে। যা করার রাস্তায় করে এসেছে। যত সাহসী হোক, কথা বলার সময় মুখ চালালে এখন ভয় হচ্ছে। নিখিল যা রেখেছে। নেহা দাঁত বের করে মিকি হাসলো। নিখিলের পেছনে মিহিরও এসেছে আজ। সাব্বির ডেকে বলল, মিহির ভাই আসো, জলদি কথা আছে। নেহা বলল, আমিও যাব তোমাদের সাথে। নিখিল হাত থেকে গড়ি খুলল। নেহাকে শান্ত কণ্ঠে বলল, রুমে আয়, তোর সাথে কথা আছে আমার। নেহা জিভ দিয়ে ঠোঁট বেজালো। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কথা? এখানেই বলুন। সাব্বির বলল, নেহা তুই কথা শেষ করায় আমরা যাচ্ছি। সবাই সিঁড়ি থেকে এক প্রকার উবে গেল। নেহা অসহায় দৃষ্টিতে তাকালো। নিখিল এগিয়ে এসে নেহার হাত চেপে ধরল। কি যেন বলছিলি তুই? ম্যাজিস্ট্রেট সুন্দর, পাবেল তোমার দেওয়া ফুলগুলো সুন্দর। চল, আজ তোকে আমি এর থেকেও বেশি সুন্দর জিনিস দেখাচ্ছি। না, আমি দেখতে চাই না, হাত ছাড়ুন আমার। নিখিল নিজের সাথে নেহাকে রুমে নিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা ভয় পাচ্ছে কিন্তু ভাব নিয়ে বলল, দরজা বন্ধ করেছেন কেন? আমাকে টেনে টেনে আর কি মতলব? নিখিল শার্টের বোতাম দুইটা খুলল, ওয়ালেট বের করে টেবিলের উপর রাখলো। নিখিল আবার সরু দৃষ্টিতে নেহার দিকে তাকালো। নেহাকে পুরোপুরি একবার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। নেহার অস্বস্তি হচ্ছে। নিখিল আবার নেহার দিকে এগোতে থাকে। নেহার ছুকছুক মন কীভাবে পালাবে ওটা ভাবতে ব্যস্ত। নিখিলকে এভাবে নিজের দিকে অগ্রসর হতে দেখে নিচ থেকে তার পা পেঁচাতে থাকলো। আশ্চর্য তো! নেহা আবারও চোরা চোখে তাকাচ্ছে। নিখিল এক মনে নেহার দিকে তাকিয়ে। নেহা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, নিখিল ভাই কী দেখাবেন? দেখিয়ে দিন, আমি চলে যাব এখান থেকে। নেহার পিঠ ঠেকলো দেয়ালে। পেছানোর আর জায়গা নেই। নেহার ভিতরে ভিতরে প্রচুর ভয়, বারবার হাত কসলাচ্ছে। নিখিল নেহার সামনে এসে দাঁড়ালো। দেয়ালে দুহাত রেখে নেহার দিকে ঝুঁকে বলল, এবার বল, কী জন্য বলছিলি তুই? তুই আমার কথা কেন শুনবি? আমি কে হই তোর? নেহা এদিক ওদিক তাকালো। হার্টের অবস্থা বেজায় খারাপ। বেচারা লাফাতে লাফাতে কখন যেন টুক করে বেরিয়ে আসে। নেহা মনে মনে বলল, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও।
নিখিলের গম্ভীর কণ্ঠ, আমি তো কে তুই সত্যি জানিস না? কথার থেকে কাজে বুঝিয়ে দেওয়াটা মনে হয় বেশি কার্যকর, তাই না নেহা? নেহা নিখিলের দিকে তাকালো। নিখিল নিজের ঠোঁট কামড়ে ধরে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখ দুটিও হাসছে তার, ভীষণ রকম সুন্দর লাগছে দেখতে। শার্টের বোতাম খোলা, যেন কারো তিজুরির দরজা হাট করে খুলে রেখেছে কেউ। বেহার মতো দিকে তাকে চোখ বন্ধ করে ফেলল নেহা। নিখিলের হাসি ঠোঁটে প্রসারিত হলো। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই দেখতে এত মারাত্মক কেন? পিওর হোয়াইট চকলেটের মতো। একটু টেস্ট করতে দিবি? নেহার চোখ খুলে ফেললো সাথে সাথে। নিঃশ্বাস দ্রুত পড়া শুরু হয়েছে এবার। জামার দুই অংশ চেপে ধরে রেখেছে, এখান থেকে না পালালে তার মৃত্যু নিশ্চিত। নিখিল ভাই এমন লাগামহীন কথা বলবে কে জানতো? তাহলে আসার আগে পালিয়ে যেত। নেহার কোনো সারা শব্দ নেই। নিখিল নেহার মুখের খুব কাছে, চোখের পলক পড়ছে ঘন ঘন। নিখিলের দিকে তাকাতেও পারছে না নেহা। নিখিল এক হাত নেহার মাথায় গলিয়ে রাখতেই নেহা এবার কেঁদে দিবে এমন অবস্থা। কাপা কণ্ঠে বলে উঠল, প্লিজ নিখিল ভাই, দূরে সরুন। নিখিল দূরে সরাতে দূর আরও কাছে আসলো, তার দৃষ্টি নেহার পাতলা গড়নের মোহনীয় ঠোঁটে। নেহা পরপর দুইবার ডুব গেল। নিখিল ঠোঁট এলিয়ে দিতে নেহা চোখ বন্ধ করে ফেলল। নেহার মনে হলো ওর সব শক্তি লোপ পেয়েছে। নিখিলকে সরানোর জন্য হাত ওঠানোর মতো শক্তি খুঁজে পাচ্ছে না। নিখিল নেহা তিরবির করে কাঁপতে থাকে। ঠোঁট ছুঁয়ে না দিতে পারার আফসোস হলো। ঠোঁট ছেড়ে মুখ গুজে দিল গলায়। নেহার শরীরের মুহূর্তে কেঁপে উঠল, ইলেকট্রিসিটির শক খাওয়ার মতো অবস্থা। নিখিল মুখ গুজে দিয়ে ক্ষান্ত হয়নি, একটা ছোটোখাটো কামড় বসিয়েছে নেহার গলায়। নেহা ঠোঁট কামড়ে ধরেছে নিজের, ব্যথা পেল, আওয়াজ করল না একদম। নিখিলের অশান্ত কণ্ঠ, এটা তোর তখনকার করা প্রশ্নের উত্তর, বুঝতে পেরেছিস আমি তোর কে? নেহা যেন সাহস পেয়ে বসলো হঠাৎ। না বুঝিনি, মুখ নেই, আপনার মুখ দিয়ে বলুন। নিখিল পরপর কয়েকটা চুমু বসে নেহার ঘাড় গলায়। নেহার বেহাল অবস্থা, তবু একবারের জন্য নিখিলকে আঁকড়ে ধরছে না সে, আর না ছাড়িয়ে নিচ্ছে নিজেকে। নিখিল নেহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এবার কানের কাছে মুখ ঠেকে ফিসফিস নেশা ভরা কণ্ঠে বলল, একটা মেয়ে নিজেকে ছোঁয়ার অধিকার স্বেচ্ছায় শুধু তার স্বামীকেই দেয়। আমি যদি তোর কিছু নাই হতাম, তুই নিজেকে আমাকে দূরে সরিয়ে দিতি, কষে দু চারটা চড় লাগাতি, কিন্তু তুই করিসনি। তুই নিজেকে ছাড়িয়েও নিতে চাসনি, তার মানে তুই নিজেও জানিস আমি কে তোর।